আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ব্যাচ 2024-25 সকলকে আজকের মার্কেটিং ফায়ার ক্লাস 1 ক্লাসে স্বাগত। আজকে আমরা মার্কেটিং এর দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ 5টি অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এগুলোর বিগত বছরের বোর্ড যেই সকল প্রশ্নগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসেছিল সেইগুলো আমরা বিশ্লেষণ সহকারে সমাধান করার চেষ্টা করব। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়। ওকে, সবাই ঠিকভাবে শুনতে পাচ্ছেন? ইনশাল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে আমাদের যে একটা ধারণা হয়ে যাবে, আপনাদের মার্কেটিং এর গুরুত্বপূর্ণ অনেক এমসিকিউ সমাধান করার মাধ্যমে আপনাদের একটা ধারণা হয়ে যাবে কোনগুলো পরীক্ষা আসে, কোনগুলো করতে হবে, কিভাবে করবেন, এই বিস্তারিত সম্পর্কে। ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু তাড়াতাড়ি চলে আসুন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাদের 10টির কম ভুল হবে মনে করবেন তাদের প্রস্তুতি ভালো। ঠিক আছে, তো শুরু করে দিচ্ছি আজকের মার্কেটিং ফায়ার ক্লাস। অর্থাৎ জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অর্থাৎ আজকে আমরা মার্কেটিং দ্বিতীয় পত্রের খুব গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, ঠান্ডা মাথায় ক্লাসটি করার চেষ্টা করুন সবাই। ওয়ালাইকুম আসসালাম, অবশ্যই ফ্রেন্ডদের মেনশন করে দিন। ওকে, আর কথা না বলি আমরা মূল আলোচনা শুরু করি। প্রশ্ন, বিপণনের মৌলিক ধারণা কোনটি? তো বিপণনের যে ধারণাগুলো আছে কি কি একটু দেখেন। মৌলিক ধারণাগুলো, নাম্বার 1 মুখস্থ করে ফেলবেন। প্রয়োজন, অভাব, চাহিদা। মোট 5টি বিপণনের মৌলিক ধারণা আছে। বিপণন, অর্পণ। এই অর্পণের মধ্যে কি কি আছে? বিপণন অর্পণের মধ্যে রয়েছে আমাদের যে পণ্য, সেবা, অভিজ্ঞতা। বিপণন অর্পণ। এরপর হচ্ছে আমাদের বাজার, ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। এটা হচ্ছে বিনিময় ও সম্পর্ক। এ হচ্ছে আমাদের টোটাল বিপণনের মৌলিক 5টি ধারণা। তো এখানে বিপণনের মৌলিক ধারণা কোনটি? উৎপাদন নয়, সঞ্চয় নয়, ভোগ নয়। তাহলে আছে কি? বিনিময়। আর বাকিগুলো হচ্ছে এগুলো। এটা কি মুখস্থ হয়েছে? এটা ক্লিয়ার? একদম ভেঙে ভেঙে আজকে মার্কেটিং ক্লাসটা করাবো, যেন শিক্ষার্থীদের মার্কেটিং এ আর সমস্যা না থাকে। ঠিক আছে, ওকে। দেখবেন কাদের 10টার কম ভুল হয়।
মনে করবেন তাদের প্রস্তুতি ভালো মার্কেটিং এ, যাদের 10টার কম ভুল হবে তাদের প্রস্তুতি ভালো, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরের এমসিকিউ আমরা সমাধান করার চেষ্টা করি। বিনিময়, নিচের কোন মতবাদটি অনুধাবন ও সাড়া প্রদান দর্শন অনুসরণ করা হয়? অনুধাবন মানে হচ্ছে, অনুধাবন দ্বারা বোঝাচ্ছে ক্রেতার প্রয়োজন, ক্রেতার প্রয়োজন অনুধাবন মানে বোঝার চেষ্টা করা, ক্রেতার প্রয়োজন অনুধাবন। আর সাড়া প্রদান কি? সেই অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী, সেই অনুযায়ী সাড়া প্রদান, সেই অনুযায়ী তাকে সেবা দেওয়া, তার প্রয়োজন অনুযায়ী কি করা? সেবা দেওয়ার বিষয়টা। তো এটা কোন মতবাদ অনুযায়ী? উৎপাদন মতবাদ অনুযায়ী আপনার বেশি বেশি করে উৎপাদন করার চেষ্টা করতে হয় যেন পণ্যের খরচটা, দামটা কমে আসে এবং আশেপাশে অ্যাভেলেবল সহজে পাওয়া যায়। আর বিপণন মতবাদ অনুযায়ী ক্রেতা সন্তুষ্টির বিষয়টাকে জোর দেওয়া হয়। বিক্রয়ের মতবাদ অনুযায়ী যত বেশি প্রসার মানে অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, মানে প্রসারমূলক কার্যক্রম যত বেশি করবেন, বিক্রয় তত বেশি হবে, মুনাফা তত বেশি হবে। সামাজিক ও বিপণন মতবাদ অনুযায়ী আপনার শুধুমাত্র প্রতিষ্ঠানের কথা আর কাস্টমারের কথা ভাবলেই হবে না, আপনার ভোক্তার কথা ভাবতে হবে, প্রতিষ্ঠানের কথা ভাবতে হবে, প্লাস সোসাইটি মানে পরিবেশের কথাও ভাবতে হবে। এটা হচ্ছে সামাজিক ও বিপণন মতবাদ। তাহলে এটার উত্তরটা কোনটা হওয়া উচিত? যেহেতু ক্রেতার প্রয়োজনের সাথে সম্পর্ক মানে ক্রেতা সন্তুষ্টি, এই জন্য বিপণন মতবাদ, অর্থাৎ ক্রেতা সন্তুষ্টির বিষয়টা এখানে বেশি ফলো করা হয় বিপণন মতবাদে। ক্রেতা সন্তুষ্টি, ক্রেতা সন্তুষ্টি করবেন কখন? যখন তার প্রয়োজন অনুধাবন করতে পারবেন, সেই অনুযায়ী আপনি তাকে সাড়া দিবেন। উত্তর জানা এক জিনিস, আর উত্তরটা কেন হয়েছে, বাকিগুলো কেন হলো না, সেটা জানা হচ্ছে বেশি জরুরি, ঠিক আছে। ওকে, এগুলোকে বলা হয় অ্যানালাইসিস। প্রশ্ন অ্যানালাইসিস কোথা থেকে আসে, কিভাবে উত্তরটা হয়। ওকে, তাহলে হচ্ছে বিপণন মতবাদ। এরপর এটা দেখেন, বিপণনের কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বলেন তো? যেমন ব্যবসায়ের উদ্দেশ্য মুনাফা অর্জন করা, সবচেয়ে বেশি মুনাফা অর্জনকে গুরুত্ব দেয়। বিপণন কোনটাকে বেশি গুরুত্ব দেয়? স্থান, মূল্য, ভোক্তা, পণ্য। আমাদের বিপণনের যে 4P আছে, যে আপনার পণ্য, মূল্য, বন্টন, প্রসার মানে 4P, এই সবগুলোর কেন্দ্রবিন্দুতে কে থাকে জানেন? কেন্দ্রবিন্দুতে ভোক্তা। বিপণনের কেন্দ্রবিন্দুতে কে থাকে? ভোক্তা। অর্থাৎ ভোক্তাকে কেন্দ্র করেই সকল কার্যক্রম আপনার পরিচালিত হয়, মানে সকল কার্যাবলী সম্পাদন করা হয় ভোক্তাকে কেন্দ্র করেই। কিভাবে? ভোক্তা সন্তুষ্টি করতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, এটা উত্তর হবে কি? ভোক্তা। তারপরে এটা বলেন তো দেখি, কোন ধারণা অনুযায়ী ভোক্তাদের সর্বাধিক পছন্দ সেই সব পণ্য যেগুলো সর্বোচ্চ মান, কর্মক্ষমতা এবং উদ্ভাবনী বৈশিষ্ট্য ধারণ করে? মানে হচ্ছে যেই পণ্যের পণ্যের কোয়ালিটি, যেই পণ্যের কোয়ালিটি বেস্ট, সবচেয়ে ভালো, এটা হচ্ছে কোন মতবাদ অনুযায়ী? বিপণন মতবাদ অনুযায়ী। একটু আগে বুঝেছি, ক্রেতা সন্তুষ্টর বিষয়টাকে প্রাধান্য দেয়। পণ্য মত, উৎপাদন মতবাদ অনুযায়ী যে ব্যয় হ্রাস করতে হবে, উৎপাদন ব্যয় হ্রাস, ব্যয় হ্রাস করার চেষ্টা করা হয় এবং অ্যাভেলেবল পাওয়া যায় যেন। বিক্রয় মতবাদ অনুযায়ী প্রসারমূলক কার্যক্রমকে আপনার গুরুত্ব দেওয়া হয়, যত বেশি বিজ্ঞাপন দিতে পারবে। আর পণ্য মতবাদ অনুযায়ী পণ্যের কোয়ালিটিটাকে ধরা হয়, যে যদি আপনি পণ্যের কোয়ালিটিটাকে বাড়াতে পারেন তাহলে আপনি সাকসেস, বেশিরভাগ কাস্টমাররা আপনার পণ্য কিনবে।
যেমন আইফোন, এটা গুণে মানে ভালো একটা ফোন, পণ্যের কোয়ালিটি বেস্ট, এটা হচ্ছে পণ্য মতবাদ। ওকে, আশা করি এখন মতো কারো ভুল হয় নাই। কাউন্ট করে রাখবেন আপনার কয়টা ভুল হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, কয়টা ভুল হয়েছে সেটা কাউন্ট করবেন। তারপর অনেক মানুষ মার্সিডিজ বেঞ্চ চায়, কেবল কয়েকজনই কিনতে সক্ষম। এই যে এই যে মার্সিডিজ গাড়ি চায়, মার্সিডিজ, এটা হচ্ছে তার আপনার অভাব। এখন মার্সিডিজ কেনার সামর্থ্য আছে কিনা, ক্রেতার সক্ষমতা, সে কি কিনতে পারবে কিনা, ক্রেতার সক্ষমতা, সামর্থ্য আছে কিনা, সামর্থ্য সক্ষমতা যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে আমাদের চাহিদা। ক্রেতার সক্ষমতা, অভাব, ক্রেতার সক্ষমতা, সামর্থ্য যদি থাকে সেটা তখন চাহিদায় রূপ নেবে। কিসের চাহিদায় রূপ নেবে? প্রয়োজন, কোনো কিছু না পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করা। চাহিদা আপনার হচ্ছে অভাব প্লাস অভাবটা ক্রয়ের সামর্থ্য এবং ইচ্ছা, সেটা হচ্ছে চাহিদা। আর অভাব কি, কোনো বস্তুর দিকে দিক নির্দেশ করে এরকম। তাহলে এটা উত্তরটা কোনটা হওয়া উচিত? চাহিদা। এবার এটা বলেন, নিচের কোনটি বাজারজাতকরণের মৌলিক ধারণা সম্পর্কিত? প্রথমেই বলেছিলাম যে প্রয়োজন, অভাব, চাহিদা, বিপণন, অর্পণ, বাজার, তারপরে হচ্ছে ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি, এবং সর্বশেষ হচ্ছে বিনিময় ও সম্পর্ক। এই পাঁচটার মধ্যে কোনটা আছে? বাজার প্রথমেই আছে, এটা আছে। মুনাফা এটা নাই। বিনিময় এটা আছে। চাহিদা এটা আছে। তাহলে নিচের কোনটি বাজারজাতকরণের মৌলিক ধারণা সম্পর্কিত নয় বলা আছে? তা নয় হচ্ছে এটা। মুনাফাটা হচ্ছে ব্যবসায়ের সাথে সম্পর্কিত। কিসের সাথে? ব্যবসা। বুঝতে পারতেছেন তো উত্তরগুলো কি জন্য হইতেছে, সেইটা বোঝাই বেশি জরুরি। আবারও বলছি, উত্তর এটা, প্রশ্ন এটা, উত্তর এটা, প্রশ্ন এটা, এটা তো আপনিও পারবেন। কেন উত্তর এটা, কেন অন্য উত্তরগুলো হচ্ছে না, সেটা সহ পারা দরকার আছে আপনাদের। ওকে, সামাজিক বাজারজাতকরণ মতবাদ কোন ধারণা বহন করে? সামাজিক বাজারজাতকরণ মতবাদটা কি? সামাজিক বাজারজাতকরণ মতবাদ হচ্ছে, যেমন হচ্ছে গরিব শিক্ষার্থী যারা, গরিবদের বৃত্তি প্রদান, এলাকার প্রদান, এলাকার আপনার হচ্ছে বৃক্ষরোপণ, বৃক্ষরোপণ, স্কুল কলেজ নির্মাণ, এগুলো হচ্ছে সিএসআর। আর সামাজিক বিপণন মতবাদটা হচ্ছে আপনার ক্রেতা ভ্যালু সরবরাহ না, বাজারজাতকরণ প্রক্রিয়া না, ভোক্তামুখী বাজারজাতকরণ না, এগুলো হচ্ছে আমাদের ওই যে বিনিময় বিপণন মতবাদ। আর টেকসই বাজারজাতকরণ এটা হচ্ছে সামাজিক বাজারজাতকরণ মতবাদ। উত্তর হবে কি? টেকসই বাজারজাতকরণ। পরিবেশ, পরিবেশের সাথে সম্পর্কিত, কিসের সাথে? পরিবেশের সাথে। এরপরে দেখেন, বাজারজাতকরণের বিক্রয় মতবাদের প্রধানত গুরুত্ব আরোপ করে কিসের উপর? আপনার যেটা বিক্রয় মতবাদ, সেখানে চেষ্টা করা হয় বেশি পরিমাণ প্রসারমূলক কার্যক্রম করলে, মানে বিজ্ঞাপন বেশি বেশি দিলে আপনার মনে হয় যে পণ্য বিক্রি বেশি হবে, তাতে মুনাফা বেশি হবে। তাহলে উত্তরটা কোনটা হওয়া উচিত? এই যে পণ্যের প্রসার। আর পণ্যের গুণাগুণ এটা ডিপেন্ড করা হয় আপনার পণ্য মতবাদ অনুযায়ী। পণ্যের মূল্য এটা হচ্ছে বাজারজাত আপনার হচ্ছে ওই যে উৎপাদন মতবাদ অনুযায়ী, ঠিক আছে। আর পণ্যের বন্টনটাও সেখানে পাওয়া যায় উৎপাদন মতবাদ অনুযায়ী। আর পণ্যের প্রসারটা হচ্ছে আপনার বিক্রয় মতবাদ। আমি কি ঢুকাইতে পারছি আপনার মাথায়, মানে বিষয়টা কি, কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে,
তারপর নিচের কোনটি ভোক্তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক রাখতে মুখ্য ভূমিকা পালন করে? স্মৃতি তৈরিতে, হ্যাঁ তৈরি হবে, সম্পর্ক রাখতে মুখ্য ভূমিকা পালন করে। পণ্যের মূল্য কম দিবেন, ক্রেতা সন্তুষ্টি, হ্যাঁ সন্তুষ্টি, ক্রেতা সন্তুষ্টি করবেন, প্রয়োজন অনুধাবন করবেন, অধিক বিজ্ঞাপন দিবেন। কোনটা করলে আপনার সাথে ক্রেতাদের একটা ভালো সম্পর্ক থাকবে, দীর্ঘমেয়াদী সম্পর্ক? এই যে বিজনেস স্কোয়াড, এই যে আমরা আপনাদেরকে পড়াচ্ছি, যদি আমরা আপনাদেরকে স্যাটিসফ্যাকশন এর জায়গা থেকে 100% দিতে পারি, তাহলে আপনাদের সাথে আমাদের একটা লং টার্ম রিলেশনশিপ ক্রিয়েট হবে। ওকে, তার মানে দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টির জন্য আপনার কি করা উচিত? ক্রেতা সন্তুষ্টি, ক্রেতা সন্তুষ্টি। এটা একদম সহজভাবে বোঝা যায়। হ্যাঁ, ক্রেতা সন্তুষ্টির বিষয়টা। ওকে, পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য অপরিহার্য কোনটি, যেটা লাগবেই? আপনি উৎপাদন করেন আর বিক্রয় করেন, এই জন্য কোনটা লাগবেই, নাইলে হবে না? আন্তর্জাতিক সরবরাহ, না এটা দরকার নাই সব জায়গায়। স্থানীয় চাহিদা, চাহিদা থাকা লাগবে, চুক্তি থাকা লাগবে, বাজার তথ্য সংগ্রহ করতে হবে, কোনটা? এটা বলেন তো দেখি, এই তিনটার মধ্যে কোনটা হওয়া উচিত? যে আপনার পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য অপরিহার্য কোনটা, যেটা আপনার লাগবে? ওকে, এটা অবশ্যই আপনার। ওকে, অনেকে উত্তর দিচ্ছেন। নিঃসন্দেহে বাজারের তথ্য সংগ্রহ করতে হবে, বাজারে তথ্য সংগ্রহ করতে হবে, কাস্টমারের চাহিদা কিরকম, বাজারের অবস্থা কিরকম, প্রতিযোগী কিরকম, কিভাবে আপনি সাপ্লাই বন্টন করবেন, কোথা থেকে কোথায় বন্টন করবেন, সবকিছু হচ্ছে বাজার তথ্য, এটার সাথে সম্পর্কিত। বাজার থেকে তথ্য সংগ্রহ করা, ক্রেতার প্রয়োজন, অভাব, চাহিদা, কোথায় পণ্য বিক্রি করবেন, কোথা থেকে পণ্য কি হবে, সবকিছু বাজার তথ্য থেকে সংগ্রহ করতে হয়। এরপর ক্রেতারা ওই সকল পণ্য এবং ক্রয় করবে, পছন্দ এবং ক্রয় করবে যেগুলোর যোগান পর্যাপ্ত, কি যোগান পর্যাপ্ত মানে অ্যাভেলেবল পাওয়া যায়, এবং পণ্যের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে, মানে দাম কম, একটু কম থাকে। এটি কোন মতবাদ? পণ্য মতবাদ অনুযায়ী পণ্যর কোয়ালিটি বাড়ানো হয়, দাম বেশি হোক সমস্যা নাই। বিক্রয় মতবাদ অনুযায়ী পণ্য কেমন দেখার বিষয় না, আমরা বিজ্ঞাপন দিব আর পণ্য বিক্রি হবে, বাটপারি করার মতো অনেকটা। বিপণন মতবাদ ক্রেতা সন্তুষ্টির বিষয়টাকে প্রায়োরিটি দেয়। আর এই উৎপাদন মতবাদ, এইটা অনুযায়ী এটা ঠিক আছে যে উৎপাদন মতবাদ অনুযায়ী ক্রেতারা ওইসব পণ্য পছন্দ করবে যেগুলোর দাম তুলনামূলকভাবে তাদের ক্রয়ের সামর্থ্যের মধ্যে আছে এবং আশেপাশেই সহজেই পাওয়া যায়, যে অ্যাভেলেবল অ্যান্ড প্রাইস রিলেটিভলি অনেকটা চিপ, মানে কস্টলি কম, খুব দামি নয়, অর্থাৎ কম দামে পাওয়া যাবে এরকম। এটা কি ক্লিয়ার কিনা বলেন? তাহলে মতবাদ নিয়ে আর কোনো ঝামেলা কারো নাই। কারণ উৎপাদন মতবাদ অনুযায়ী আপনি উৎপাদনটা একটু বেশি বেশি করেন না, আপনার উৎপাদন খরচটা কমে যাবে, তখন আপনার উৎপাদন খরচটা যদি কম হয় আপনি কম দামে বিক্রি করতে পারবেন। ওকে, ঠিক আছে, অনেকে বলছেন ক্লিয়ার, তাহলে আমি চেঞ্জ করে যাচ্ছি। এটা আর বলবো না। আধুনিক বিপণনের জনককে? ফিলিপ কটলার, এটা 50 বার বলা হয়েছে। বিপণন প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি, এটা বলেন। বিপণন প্রক্রিয়ার প্রথম ধাপ, সবার আগে কি করতে হবে এবং শেষ ধাপ কোনটি, দুইটা জিনিস মনে রাখতে হবে। বিপণন প্রক্রিয়ার প্রথম ধাপটা আর শেষ ধাপটা খুব ভালো করে মাথায় রাখা লাগবে। বলেন তো দেখি, বিপণন প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? ক্রেতার ভ্যালু অর্জন, ক্রেতার প্রয়োজন ও অভাব অনুধাবন,
বিজ্ঞাপন বাজেট নির্ধারণ, বিক্রয় বাহিনী গঠন, সন্তুষ্টি পরিমাপ, কোনটা হবে? আমি প্রথম ধাপটা আর শেষ ধাপটা বলে যাব। হ্যাঁ, প্রথমটা আর শেষটা বলে যাব। প্রথম ধাপটা হচ্ছে ক্রেতার প্রয়োজন ও অভাব অনুধাবন, 1 নম্বর ধাপ। সর্বশেষ ধাপ বা 5 নম্বর ধাপ মানে শেষ, ক্রেতা থেকে ভ্যালু অর্জন। ক্রেতা ভ্যালু অর্জন, এটা হচ্ছে প্রথম ধাপ, এটা হচ্ছে শেষ ধাপ। কিসের শেষ ধাপ? প্রথম ধাপ বিপণন প্রক্রিয়ার। বিপণন প্রক্রিয়া শুরু হয় ক্রেতার অভাব, ক্রেতার প্রয়োজন অনুধাবন করার মাধ্যমে, আর শেষ হবে তার থেকে ভ্যালু অর্জনের মাধ্যমে। ওকে, ঠিক আছে। তারপর বাজারজাতকরণের অত্যাধুনিক মতবাদ, সর্বশেষ মতবাদ। বাজারজাতকরণের প্রথম বা পুরাতন বা প্রথম মতবাদ সেটা হচ্ছে উৎপাদন মতবাদ, সবার প্রথমে চিন্তা করত। আর বর্তমানের আধুনিক মতবাদটা হচ্ছে এই যে সমন্বিত বাজারজাতকরণ, যেখানে সবকিছুই ম্যাটার করে। আপনার যত উপাদান আছে সবকিছুই ম্যাটার করবে বাজার বিপণনের ক্ষেত্রে। আপনার প্রতিষ্ঠানের অবস্থা, কাস্টমারের প্রকৃতি, আপনার আশেপাশের পরিবেশ, সবকিছুই আপনার কর্মচারী সহ সবকিছুই ম্যাটার করবে। সমন্বিত বাজারজাতকরণ, ঠিক আছে, এটা এই মতবাদটা, এটা সর্বাধুনিক মতবাদ। সবচেয়ে পুরাতন কি? উৎপাদন মতবাদ। আর সর্বাধুনিক মতবাদটা কি? আপনার সবচেয়ে আধুনিক। আশা করি বুঝতে পেরেছে। সাশ্রয়ী মূল্যে পণ্য সহজলভ্য হলে ক্রেতা বেশি পণ্য ক্রয় করবে। এটি কোন মতবাদের অন্তর্ভুক্ত? এটা আপনারা একটু বলার চেষ্টা করেন যে পণ্যের দাম যদি কম হয় বা সহজলভ্য হয় তখন ক্রেতা বেশি পণ্য ক্রয় করবে, কোনটি? উৎপাদন মতবাদ, পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ, বিপণন মতবাদ। এ তো বলছি অনেকবার। হ্যাঁ, ভেরি গুড, অনেকেরই হয়েছে। ক বলছেন নুসাইবা, লাভলি, ইউজারশিপ, পারভিন, অনেকেই পারছেন। তানজিলা শাহিন, মারিয়া, উৎপাদন মতবাদ। রাইট, এটাই উত্তর হওয়া উচিত। এটা আগেই বলছি। লেনদেন, লেনদেন এর মাধ্যমে নিচের কোন ধরনের উপযোগ সৃষ্টি? হ্যাঁ, এটা কি হবে? সৃষ্টি করে। লেনদেনের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? এটা একদম কমন বিষয়। সত্যগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? রূপগত হয় কি? শিল্পের মাধ্যমে। সময়গত হয় পরিবহন, গুদামজাতকরণের মাধ্যমে। স্থানগত উপযোগ সৃষ্টি হয় পরিবহনের মাধ্যমে। সত্যগত উপযোগ সৃষ্টি হয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে বা ট্রেডের মাধ্যমে বা ওই লেনদেনের মাধ্যমে। তার উত্তর হওয়া উচিত কি? সত্যগত উপযোগ। পেরেছেন কি এটা? ভেরি গুড। সিএবি এর পুনরূপটা কি? সিএবি এটার পুনরূপটা মেমোরাইজ করার বিষয়, সবসময় মনে রাখবেন। কেবল অ্যাসোসিয়েশন না, কাস্টমার অ্যাসোসিয়েশন না, কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন তাও না, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এটা এটা হচ্ছে আপনার এই সিএবি এর পুনরূপ, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তারপর অভাব যখন ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত হয় তখন তাকে কি বলে? প্রয়োজনটা হচ্ছে না পাওয়ার একটা অনুভূতি। প্রয়োজন কি? না পাওয়ার একটা অনুভূতি। চাহিদা কি?
চাহিদা হচ্ছে যেটা আপনার প্রয়োজন যখন বস্তুর দিক নির্দেশনা করে, বস্তুর দিকে নির্দেশনা করে, অর্থাৎ আমাদের সংস্কৃতি যখন যে বা ব্যক্তিত্ব যখন আমাদের কোনো বস্তুর দিকে দিক নির্দেশনা করে। আর অভাব হচ্ছে আপনার প্রয়োজন যখন বস্তুর দিক নির্দেশনা করে, সেটা হচ্ছে অভাব। আর চাহিদা হচ্ছে চাহিদাটা হচ্ছে অভাব থাকবে প্লাস সামর্থ্য, সেটা ক্রয়ের সামর্থ্য প্লাস ইচ্ছা থাকা লাগবে, তাহলে সেটা হবে আপনার চাহিদা। অর্থাৎ প্রথম হচ্ছে প্রয়োজন থেকে অভাবের সৃষ্টি, অভাব থেকে চাহিদার সৃষ্টি। প্রয়োজনে আরেকবার একটা বিষয়টা বুঝাই, আমার ক্ষুধা লাগছে বা আমার বস্ত্র লাগবে আমার মনে হচ্ছে, ক্ষুধা লাগছে আমার কাছে ভাতের কথা মনে হচ্ছে, মাছের কথা মনে হচ্ছে, বস্ত্র লাগবে আমার শার্টের কথা মনে হচ্ছে। এই ভাত এবং মাছ কেনার সামর্থ্য আছে কিনা, কেনার সামর্থ্য, যদি কেনার সামর্থ্য থাকে আমার, তাহলে কেনার সামর্থ্য থাকলে, এই শার্টটাও কেনার সামর্থ্য থাকলে তখন সেটা হবে চাহিদা। ঠিক আছে, এই জন্য অভাব যখন ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত হয় সেটা তখন চাহিদায় রূপ নেয়। মার্কেটিং এ ভ্যালু মানে কি? ভ্যালু, ওই যে ভ্যালু বলে না, ক্রেতা ভ্যালু। মার্কেটিং এ ক্রেতা ভ্যালু যেটা, ক্রেতা ভ্যালু হচ্ছে প্রাপ্ত সুবিধা এবং ব্যয়, এই দুইটার পার্থক্য ক্রেতা ভ্যালু। তাহলে এখন মার্কেটিং এ ভ্যালু এটা দ্বারা কি বোঝায়? মূল্য, সুবিধা, লেনদেন, উদ্ভাবন। মার্কেটিং এ ভ্যালু মানে বোঝানো হয় সুবিধা। মার্কেটিং এ ভ্যালু দ্বারা কি বোঝানো হয়? সুবিধা। মাথায় ঢুকছে? ওকে। মার্কেটিং এর মুখ্য উদ্দেশ্য কি, কেন, প্রধান উদ্দেশ্য? যেমন ব্যবসা তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। আর মার্কেটিং এর মুখ্য উদ্দেশ্য কি, কি করা হয়? মার্কেটিং is a process by which we try to satisfy our customer and build a long term relationship। অথবা মার্কেটিং বা বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটা ক্রেতা সন্তুষ্টি করার মাধ্যমে, বা আপনারা বলা যায় ক্রেতা সন্তুষ্টি করার মাধ্যমে মুনাফা অর্জন করে এবং দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। তার প্রধান উদ্দেশ্য হচ্ছে স্যাটিসফাইড ইউর কাস্টমার, দ্যাট ইজ ক্রেতার সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জন করে। এখানে সন্তুষ্টি, হ্যাঁ, ক্রেতার সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা করা হচ্ছে মার্কেটিং এর উদ্দেশ্য। মার্কেটিং এর উদ্দেশ্য কি? ক্রেতা সন্তুষ্ট বিধানের মাধ্যমে মুনাফা অর্জন করা। ব্যবসায়ের উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। ওকে, কোন পণ্য বা সেবা পাওয়ার ইচ্ছা, সামর্থ্য, অর্থ ব্যয়ের আকাঙ্ক্ষা, এটাকে কি বলা হয়? ইচ্ছা আছে, সামর্থ্য আছে, অর্থ ব্যয়ের আকাঙ্ক্ষা আছে, তাহলে সেটা চাহিদায় রূপ নেবে। না পাওয়ার অনুভূতি হচ্ছে প্রয়োজন, বস্তুর দিক নির্দেশনা করে হচ্ছে অভাব, আর না পাওয়ার অনুভূতি হচ্ছে প্রয়োজন, আর ভ্যালু মানে হচ্ছে সুবিধা, ভ্যালু মানে হচ্ছে সুবিধা। তাহলে উত্তর হবে কি? চাহিদা। প্রথম অধ্যায় তো বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এখনো প্রথম অধ্যায় আছি। অযাচিত পণ্য, যেমন আপনার হচ্ছে জীবন বীমা,
অগ্নি নির্বাপক যন্ত্র, ডিকশনারি, এগুলো। অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বাজারজাতকরণের কোন মতবাদটি উপযুক্ত? এইসব পণ্য মানুষ কিনতে চায় না, এই জন্য এইসব পণ্য কেনার প্রতি আগ্রহ, উদ্দীপনা, প্রণোদনা সৃষ্টির জন্য আপনাকে বেশি বেশি বিজ্ঞাপন দিতে হবে। এই যে বিজ্ঞাপন দেওয়ার সাথে সম্পর্কিত যে মতবাদ, সেটাকে বলা হয় বিক্রয় মতবাদ। আবারও বলছি, কি, যে জীবন বীমা, অগ্নি নির্বাপক যন্ত্র, ডিকশনারি এগুলো কিনতে চায় না, তাকে এইগুলোর প্রতি আগ্রহী এবং প্রণোদনা দেওয়ার জন্য বা জানানোর জন্য তাকে কি করতে হবে? বিজ্ঞাপন দেওয়া লাগবে। আর এই বিজ্ঞাপন দেওয়ার কাজটা হচ্ছে বিক্রয়। বিক্রয় মতবাদ অনুযায়ী এটা করা হয়। উত্তর হবে কি? বিক্রয় মতবাদ। যত বেশি বিক্রয়মূলক মানে বিজ্ঞাপন দিবেন, ক্রেতারা তত বেশি জানবে, কিনতে আগ্রহী হবে তত বেশি। উত্তর হবে কোনটা মতবাদ? এটা হচ্ছে বিক্রয় মতবাদ। নিচের কোনটি সেবার বৈশিষ্ট্য নয়? সেবা, এই যে আমি আপনাকে সেবা দিচ্ছি, এটার বৈশিষ্ট্য নয় কোনটা? এটা তারতম্য, হ্যাঁ তারতম্য থাকবে। কখন দিচ্ছি? এটা দেখে তারতম্য আছে, কোথায় দিচ্ছি? পতনশীলতা, এটা পতনশীল, আপনার এই যে এটার কার্যকারিতা হারিয়ে যাবে। মালিকানা অর্জন, অস্পর্শনীয়তা, হ্যাঁ ক্রেতার বৈশিষ্ট্য, সেবার বৈশিষ্ট্য কি? অস্পর্শনীয়তা, এটা অস্পর্শ, রাইট। এটা তারতম্য থাকবে, কোথায় দিচ্ছে এটার উপর ডিপেন্ড করে। পতনশীলতা আর মালিকানা অর্জন, এর মধ্যে বলেন তো কোনটা উত্তর হবে? হ্যাঁ অবশ্যই পতনশীলতা আর মালিকানা অর্জন, এই দুটোর মধ্যে কোনটা হবে উত্তর? একটা তো হবে নিশ্চিত। ওকে, ঠিক আছে। অনেকেই বলছেন হ্যাঁ মালিকানা অর্জন, আপনি চাইলেই আপনার মালিকানা আমার থেকে আপনার কাছে নিতে পারবেন না। এই যে মালিকানা অর্জন, পেরিশেবিলিটি আছে, আপনার ভ্যারিয়েবিলিটি আছে, আপনার হচ্ছে টেনজিবিলিটি আছে, কিন্তু মালিকানা অর্জন করা সম্ভব নয়। আপনি চাইলে আমার থেকে পণ্যটা মানে আমার মোবাইলটা আলাদা করতে পারবেন, আমার এই মার্কেটটা আলাদা করতে পারবেন, কিন্তু আপনি আমার সেবাটা আমার থেকে আলাদা করতে পারবেন না। আমি অন্য জায়গায় গিয়ে এরকম স্পিচ আবার ডেলিভারি দিতে পারবো, এই জন্য মালিকানা অর্জন সম্ভব নয়। ঠিক আছে, মালিকানা অর্জন। এরপরে আসি আমরা, বাংলাদেশে ব্যবসায়ের ক্ষেত্রে কোন মতবাদটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? ওই যে বাটপারি মতবাদ, এটা হচ্ছে বাংলাদেশে যত বেশি বাটপারি করতে পারবেন তত বেশি আপনার মুনাফা হবে। কারণ যারা ক্রেতা, তারা হলো গাধা। ঠিক আছে, আপনার এই যে মতবাদ, এই যে বিক্রয় মতবাদ, এখানে কি করা হয়? বেশি বেশি বিজ্ঞাপন দেখবে, দেখা যায় তারা সেইটাই ক্রয় করবে। সেটা ক্রয় করে বাংলাদেশের মানুষরা, তারা যাচাই বাছাই করে না এটা কতটুকু ভালো, তার জন্য কতটা উপযুক্ত, এটা চিন্তা করে না। পাইছে, বিজ্ঞাপন দেখছে বেশি বেশি, বাইরে তার চাকচিক্য দেখছে, ভর্তি হয়ে গেছে, পরে সেবা পাচ্ছে কিনা সেটা দিয়ে খেয়াল থাকে না। এটা হচ্ছে বিক্রয় মতবাদ। ঠিক আছে, কোনটা কোনটা হবে? এটা বিক্রয় মতবাদ। তারপর মার্কেটিং এ ক্রেতাদের জন্য নিজের কোনটি সৃষ্টি করে? ওইটি এটা আগেই বলছি, মার্কেটিং ক্রেতাদের জন্য কোনটি? সৃ না, এটা হচ্ছে সৃষ্টি। হ্যাঁ সৃষ্টি, কোনটি সৃষ্টি করে? এটা হচ্ছে ভ্যালু সৃষ্টি করে। মার্কেটিং ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। ভ্যালু কি জিনিস? ওই প্রাপ্ত সুবিধা এবং ব্যয়ের পার্থক্য, প্রাপ্য সুবিধা মাইনাস ব্যয়িত অর্থ। ধরেন আপনি আমাদের কোর্স কিনে সুবিধা পাচ্ছেন 4,000 টাকার, আপনি ব্যয় করছেন 3,500 টাকা, তাহলে আপনার জন্য পজিটিভ ক্রেতা ভ্যালু, পজিটিভ। আবার অনেকে হয়তো এটাও মনে করতে পারে যে আমি হয়তো বা 3,500 টাকা কোর্সটা কিনছি, আমি 1,000 টাকার বেশি সেবা পাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে, তাহলে সেটা হচ্ছে আপনার, তার জন্য সে ভ্যালুটা আপনার, সে অসন্তুষ্টি হবে, নেগেটিভ ভ্যালু আসবে।
নিচের কোনটি বাজারজাতকরণ মতবাদের মূল বিষয় বা বিপণন মতবাদের মূল বিষয় কি? ওই যে ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন, এটাই হচ্ছে এই বাজারজাতকরণ মতবাদ এর মূল বিষয়, যে যেভাবেই হোক টু স্যাটিসফাইড ইউর কাস্টমার, এটা রাখতেই হবে। অর্থাৎ মানে হচ্ছে টু আর্ন প্রফিট বাই স্যাটিসফাই ইউর কাস্টমার, আপনি স্যাটিসফাই করার মাধ্যমে প্রফিট অর্জন করেন। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আহা, এটা মনে হয় মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এটা মিস্টেক হয়ে গেছে, এটা এখানে হওয়া উচিত। ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন, এটা ভুল হয়েছে। হ্যাঁ, এটা ভুল হয়েছে, বিষয়টা সমাধান করবেন। হ্যাঁ, এটা একটু মিস্টেক আছে। সন্তুষ্টি, নয়তো আসে না, সন্তুষ্টি ছয়টা রসিকাটা আসে না। সন্তুষ্টি, সন্তুষ্টি কি? সন্তুষ্টি হচ্ছে আপনার মনের মধ্যে আনন্দ ও হতাশার অনুভূতি। যারা আমাদের বিজনেস স্কোয়াড, যারা আমাদের বিজনেস স্কোয়াড এ ভর্তি হয়েছেন, তারা ভর্তি হয়ে তাদের আনন্দ ও বেদনার একটা অনুভূতি আছে, সেটাই হচ্ছে আমাদের এই সন্তুষ্টির বিষয়টা। যে কোনো ব্যক্তির আনন্দ ও বেদনার অনুভূতি, এটা হচ্ছে সন্তুষ্ট, সন্তুষ্টি। আচ্ছা, তারপরে আসি, বাজারজাতকরণের সবচেয়ে পুরাতন মতবাদ কোনটি? এটা আমি আগেই বলে দিচ্ছি, এটা আপনারা বলেন। যার 10টার কম ভুল হবে, দেখবো আমি কার কার 10টার কম ভুল হয়। এটা কি হবে বলে দেখি। এটা আমি অনেক আগেই বলে দিছিলাম একবার, বলেন তো এটা সবচেয়ে পুরাতন মতবাদ কোনটা? কারণ আমরা জানি কি, সমন্বিত বাজারজাতকরণ, সমন্বিত বাজারজাতকরণ আধুনিক মতবাদ। তাহলে সবচেয়ে পুরাতন মতবাদ কোনটা? ইয়েস, এটা হচ্ছে উৎপাদন মতবাদ। সবচেয়ে পুরাতন মতবাদ হচ্ছে উৎপাদন মতবাদ। বাজারজাতকরণ মিশ্রণের প্রধান উপাদান কয়টি? মানে হচ্ছে ওই যে 4P। 4P কি কি আছে? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। চারটা, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই চারটা। ঠিক আছে, বাজার মিশ্রণের প্রধান উপাদান কয়টি? চারটি। যার ধারণা থেকে দিয়েছেন কে? ম্যাকার্থি। বাজার মিশ্রণের ধারণা দিয়েছেন কে? ম্যাককার্থি। ঠিক আছে, তাকে বলা হয় আমার বাজার মিশ্রণের জনক, 4P এর জনক বলা হয় তাকে। হ্যাঁ, 4P এর জনক বলা হয়। ওকে, তা উত্তর হবে কয়টা? চারটি। নিচের কোনটি বাজারজাতকরণ মিশ্রণের উপাদান নয়? বহির্ভূত। কি কি আছে? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই চারটা। আর সেবাধর্মী প্রতিষ্ঠান হইলে আরো তিনটা আছে। সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আরো তিনটা আছে। কি কি? পিপল, প্রসেস, ফিজিক্যাল এভিডেন্স, এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এনভায়রনমেন্ট। ঠিক আছে, ওকে, এ হচ্ছে 7টা টোটাল। এ হচ্ছে টোটাল 7টা। তার মধ্যে কোনটা নাই? পণ্য আছে, মূল্য আছে, স্থান আছে, পলিসি এটা নেই। এটা হচ্ছে পণ্য, মূল্য, স্থান, প্রসার, এই চারটা। এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে কি? এটা উত্তর হবে পলিসি। এটা কি ক্লিয়ার কিনা বলেন? আর বলেন তো দেখি, কার এখন পর্যন্ত 5টার কম, মানে 5টার কম ভুল আছে কয়জনের? দেখি একটু, মানে 5টার কম ভুল হয়েছে একটু দেখি।
4টা ভুল, 2টা ভুল হয়েছে, 5টা প্লাস হয়ে গেছে, টেনশনে কিছু নাই, টোটাল 10টার কম থাকলেই হবে। একটা ভুল মাত্র, মাশাআল্লাহ খুবই ভালো, 2টা ভুল হয়েছে, খুবই ভালো খুবই ভালো। 3টা ভুল শাকির স্যার, একটাও ভুল হয় নাই, হাসিব আহমেদ, ভেরি গুড ভেরি গুড। আমি লেট জয়েন করেছি, সমস্যা নেই, এখন থেকে দেখেন যেন কোনো ভুল না হয়। আমার সব ভুল, আয় হায় আয় হায় হায় হায়, শহীদ স্যারের জীবনে বলে সবই ভুল। উনি আসলে আমাদের শহীদ স্যার, তা যিনি সবই ভুল করছেন তার জীবনে, তিনি এখন পর্যন্ত সবই ভুল করছেন। এই জন্য যে বলে, ভুল করেছি বলে পাবো না সেই কুল আমি, জীবনে যা করেছি সব ভুল। এ হচ্ছে আমাদের শহীদ স্যারের কল্যাণে এই গানটা গেলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আসি, নিম্ন বাজার বৃদ্ধির হার, অর্থাৎ বাজার বৃদ্ধির হার কম কিন্তু তুলনামূলক উচ্চ বাজার শেয়ার দখলকারী ব্যবসা বা পণ্যকে কি বলা হয়? বাজার বৃদ্ধির হার কম কিন্তু বাজার শেয়ারটা একটু বেশি হয়ে গেছে, বৃদ্ধির হার কম কিন্তু শেয়ারটা একটু বেশি হয়ে গেছে, এইটা কি? স্টারের ক্ষেত্রে আমরা জানি কি, দুটাই উচ্চ উচ্চ, আর ডক্স আমরা জানি কি, নিম্ন নিম্ন, দুটাই নিম্ন থাকবে। তাহলে ক্যাশ কাউয়ের ক্ষেত্রে এটা এবং কোশ্চেন মার্ক, ক্যাশ কাউ হচ্ছে নিম্ন বাজার বৃদ্ধি হার ও তুলনায় উচ্চ বাজার শেয়ার, নিম্ন বাজার বৃদ্ধির হার প্লাস হচ্ছে উচ্চ বাজার শেয়ার, আর হচ্ছে উচ্চ বাজার বৃদ্ধির হার কিন্তু উচ্চ বাজার বৃদ্ধি কিন্তু নিম্ন শেয়ার। তাই এটা কোনটা হবে? বাজার বৃদ্ধির হার হচ্ছে ক্যাশ কাউ, এটা হচ্ছে কি ক্যাশ কাউ, ঠিক আছে। এটা উত্তর কি হবে? ক্যাশ কাউ। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো বিসিজি ম্যাট্রিক্সের আছে আমাদের ক্যাশ কাউ। তারপর বাজারের চাহিদা বাড়ানোর জন্য কোন স্ট্র্যাটেজি প্রয়োগ করা হয় চাহিদা বাড়াবেন? এই জন্য মনে রাখেন, আপনি যদি বাজারের চাহিদা বাড়াইতে চান তখন আপনাকে নতুন নতুন পণ্য, নতুন নতুন ব্যবসায় নতুন নতুন প্রোডাক্ট আনতে হবে, নতুন নতুন কৌশল অবলম্বন করে। এটা হচ্ছে পোর্টফোলিও। কি করতে হবে? পোর্টফোলিও। আপনার ব্যবসা যত পোর্টফোলিও হবে, আপনার তত চাহিদা বাড়বে, তত বেশি ব্যবসার ক্ষেত্রে মুনাফা অর্জন করার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে। বিজ্ঞাপন ব্যয় হ্রাস করা না, মূল্য বৃদ্ধি করা না, মূল্য বৃদ্ধি করলে আপনার কাস্টমার চলে যেতে পারে। গ্রাহক সেবা কমানো, এটা তো জীবনও করবেন না। পণ্য বৈচিত্র্যায়ন করার চেষ্টা করেন। পণ্য বৈচিত্র্যায়ন করলে আপনি তখন কি করতে পারবেন? বাজারের চাহিদা বাড়াতে পারবেন। এজন্য কি করতে হবে? পণ্য বৈচিত্র্যায়নের চেষ্টা করতে হবে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে কি পণ্য বৈচিত্র্যায়ন করতে হবে। নিচের কোনটি বৈচিত্র্যায়নের কৌশল আপনার বর্ণনা করে? বৈচিত্র্যায়ন মানে কি জিনিস আপনাকে আগে বুঝতে হবে। বৈচিত্র্যায়নের মানে কি জিনিস? বৈচিত্র্যায়ন মানে বোঝানো হচ্ছে নতুন পণ্য, নতুন ধারণা, নতুন কৌশল, নতুন বাজার সৃষ্টি, এগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার, ঠিক আছে। তো নতুন বৈচিত্র্যের কৌশল হচ্ছে নতুন বাজারে বর্তমান পণ্য না, বর্তমান পণ্য না, বর্তমান বাজারে নতুন পণ্য তাও না, নতুন বাজারে নতুন পণ্য, এটা রাইট। বর্তমান বাজারে বর্তমান পণ্য না, এটা নতুন বাজারে নতুন পণ্য আনার চেষ্টা করা। এতে কি হবে? আপনার নতুন বাজারে নতুন পণ্য আনলে আপনার পণ্যের যে আপনার টোটাল খরচটাও কমবে, প্লাস হচ্ছে অন্য মুনাফা যদি কম হয়, এটা থেকে মুনাফা আসলে আপনার দেখা যাচ্ছে ঘাটতিটা মিটে যাবে পোর্টফোলিও করার মাধ্যমে। এই জন্য আমরা কি করি? বৈচিত্র্যায়ন তো জানেনই, যে একটা জায়গায় বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করা, যেটা এটার সাথে কোনো রিলেটেড না, ঠিক আছে। হচ্ছে আপনার একসাথে কোকা কোলা, আইসক্রিম, মিক্স সবকিছু করে আনা, এগুলো হচ্ছে আমাদের বৈচিত্র্যের সাথে সম্পর্কিত। এটা নতুন বাজারে নতুন পণ্য আসার সাথে সম্পর্কিত, নতুন বাজারে নতুন পণ্য আসার সাথে সম্পর্কিত। ওকে, পণ্য থেকে সেবা পার্থক্যকরণে প্রধান উপাদান কোনটি? পণ্য আর সেবা,
পণ্য আর সেবা একটা অস্পর্শনীয়, একটা স্পর্শনীয়। প্রাপ্যতা, আর সবচেয়ে বেশি প্রধান যে উপাদান পণ্য থেকে সেবা পার্থক্যকরণের, তার প্রধান উপাদানটা হচ্ছে মূল্য। মূল্যর মাধ্যমে পণ্য এবং সেবাটাকে কি করা যায়? পার্থক্য করা যায়। পণ্য সেবা পার্থক্যের মূল বিষয় হচ্ছে আপনার মূল্যের মাধ্যমে। পণ্য এবং সেবার পার্থক্যটা হচ্ছে কিসের মাধ্যমে হয়? মূল্যের মাধ্যমে। মূল্যের মাধ্যমে প্রধান পার্থক্যটা হয়। তারপরে সেবা ইন্ডাস্ট্রিতে বিপণন মিশ্রণকে কয়টি পি দ্বারা গঠিত? এটা আপনারা বলবেন। এটা আমি একটু আগে বলছি, এটা আপনারা বলেন। দেখি এটা কে বলতে পারেন, আপনারা বলেন। তখন কোনটা হবে? সেবা ইন্ডাস্ট্রিতে বিপণন মিশ্রণ কয়টি পি দ্বারা গঠিত? 4টি, 5টি, 7টি, 13টি? ইয়েস, ওই যে পিপল, প্রসেস, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এই তিনটা নতুন আসছে। আর আগে তো ছিল প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই 4টা, মোট 7টা। কয়টা? মোট 7টা। ভেরি গুড, অনেকেই পারছেন এটা, কারণ এটা উত্তরে আমি একবার বলে দিছি। নিচের কোনটি মার্কেটিং 4P এর উপাদান নয়? পণ্য, মূল্য, প্রমোশন, এগুলো উপাদান। পজিশনিং এটা উপাদান না। পজিশনিং বিষয়টা হচ্ছে আপনার মনে বিজনেস স্কোরের জায়গাটা কোথায়, বিশ্বস্ততার জায়গাটা কোথায়, যে কাস্টমারের মাইন্ডসেটটা ওই সম্পর্কে ধারণা কি, পজিশনিং কতটুকু জায়গা দখল করতে পারছে, এটা হচ্ছে পজিশনিং। তারপর একজন পরিকল্পনা প্রণেতাকে ভবিষ্যতে সুযোগ ও প্রতিবন্ধকতা নির্ধারণের জন্য কোন কাজটি করতে হয়? ভবিষ্যতের সুযোগ ও প্রতিবন্ধকতা নির্ধারণের জন্য কোন কাজটি করতে হয়? পার্ট হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক, যেটা নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত। শর্ট অ্যানালাইসিস, বিইপি ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস, এটাও নিয়ন্ত্রণের একটা কৌশল। আয় ব্যয় যেখানে সমান হয়, এটাও নিয়ন্ত্রণের একটা কৌশল। সিপিএম, ক্রিটিক্যাল পথ অ্যানালাইসিস। তাহলে কোনটা হবে? যেটা হচ্ছে পরিকল্পনায় আপনি ভবিষ্যতে সুযোগ মানে অপরচুনিটি, প্রতিবন্ধকতা, এটা হচ্ছে আমাদের থ্রেট নির্ধারণের জন্য কোন কাজটি করতে হয়? এই যে শর্ট অ্যানালাইসিস। স্ট্রেংথ, আপনার প্রতিষ্ঠানের শক্তিমত্তা। উইকনেস, আপনার প্রতিষ্ঠানের দুর্বলতা। অপরচুনিটি, আপনার প্রতিষ্ঠানের সুযোগ। থ্রেট, বাইরের কি আপনার একটা হুমকি। যেমন একটু বোঝাচ্ছি, আমাদের প্রতিষ্ঠানের ধরেন আপনার স্ট্রেংথ হচ্ছে আমাদের হাসনাত স্যার আছে, অনেক ভালো পড়ায়। রিয়াদ স্যার আছে, অনেক ভালো পড়ায়, আমরা ধরলাম এটা স্ট্রেংথ। উইকনেস কি? আমাদের বিজ্ঞাপন কম হয়, আমরা প্রচার প্রচারণায় কম বিশ্বাসী, আমরা বাটপারি কম করি। অপরচুনিটি, হঠাৎ করে অন্য প্রতিষ্ঠান কি হয়ে গেছে আমাদের থেকে, তারা একটু তাদের খারাপ যাচ্ছে, মন্দা যাচ্ছে, অন্য প্রতিষ্ঠানে মন্দা যাচ্ছে, এটা আমাদের জন্য একটা অপরচুনিটি মার্কেটটা দখল করার। আর আরেকটা হচ্ছে থ্রেট। থ্রেট কি? যখন সরকার বলল অনলাইনে সব ক্লাস বন্ধ, সরকার বন্ধ করে দিছে, অনলাইনে কোনো ক্লাস নেওয়া যাবে না, এগুলো হচ্ছে আমাদের থ্রেট। তাহলে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এই দুইটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ভিতরের বিষয়। আর এই দুইটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের বাহ্যিক বিষয়। এগুলো হচ্ছে আমাদের বাহ্যিক বিষয়, এগুলো কি? ভিতরের বিষয়। এগুলো মুখস্থ করার জিনিস না, এগুলো অনুধাবনের জিনিস, বোঝার জিনিস। ঠিক আছে? ওকে, তাহলে একটু বলে দিলাম এই যে শর্টের পুনরূপ কি, এখন তো বলতে পারবেন। অফার বলতে কিছু নাই, টাই বলতে কিছু নাই। তারপর হচ্ছে সফটনেস, এটা বলতে কিছু নাই। তারপর হচ্ছে, তাহলে এই দুইটার মধ্যে কোনটা হবে বলেন তো? স্ট্রেংথ, উইকনেস, উইক সপ্তাহ, অপরচুনিটি, থ্রেট। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। তাহলে এটা তো ভুল আছে, তাহলে উত্তরটা এটাই সব দিক থেকে বিবেচনা করলে এটাই সঠিক।
কারণ স্ট্রেংথ ঠিক আছে, উইকনেস বানান ঠিক আছে, অপরচুনিটি ঠিক আছে, থ্রেট ঠিক আছে। ওকে, তারপর বেস্ট বোস্টন কনসাল্টিং গ্রুপ মানে বিসিজি ম্যাট্রিক্সটা কত সালে প্রবর্তিত হয়? প্রবর্তিত না, প্রবর্তিত, হ্যাঁ প্রবর্তিত, প্রবর্তিত হয়। বেস্ট বোস্টন কনসাল্টিং গ্রুপ কত সালে প্রবর্তিত হয়? এটা তো অনেকেই জানেন, এটা তারপরে বলে দিচ্ছি, এটা তো মুখস্থ করার বিষয়, যে আছে 1963 সালে গঠিত হয়। বোস্টন কনসাল্টিং গ্রুপ কত সালে করতে হয়? 1963 সালে। তারপর একটি কোম্পানির ব্যবসা ও পণ্যের সংকলনকে কি বলা হয়? যে একটা পণ্যের ব্যবসা, পণ্যের সংকলন, এটাকে কি বলা হয়? এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা আমরা চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, একটি পণ্যের, কোম্পানির ব্যবসা ও পণ্যের সংকলনকে কি বলা হয়? এটা কি বলা হয়, এগুলোর সাথে এটা মিলবে না। দেখে কেউ বলতে পারেন কিনা দেখেন তো, একটি পণ্যের ব্যবসা ও পণ্যের সংকলনকে কি বলা হয়? এটা এর সাথে মিলবে না। কৌশলগত ব্যবসায়িক ইউনিট, মিশন বিবৃতি, কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক পোর্টফোলিও। একটি কোম্পানির ব্যবসা ও পণ্যের যে সংকলন আসবে, পণ্যের বিভিন্ন প্রকারভেদ, এগুলো হচ্ছে তো আপনার সবগুলোকে বলা হয় কি? ব্যবসায়িক পোর্টফোলিও। ব্যবসায়িক পোর্টফোলিও। এটা অনেকে হয়তো পারবেন না, কারণ এই অধ্যায়টা আপনাদের এই সরাসরি বইয়ের মধ্যে নাই, এটা অন্য থেকে দিছে। হ্যাঁ, এটা সরাসরি বই থেকে পাবেন না। এটা নকশা, প্যাকেজিং, সেবা ইত্যাদি বাজারজাতকরণ মিশ্রণের কোনটির মধ্যে পড়ে? নকশা, প্যাকেজিং, সেবা। শুনেন, পণ্য হচ্ছে নকশা, পণ্যের নকশা, পণ্যের প্যাকেজিং মানে মুরগিকরণ, পণ্যের সেবা, পণ্যের মান, এগুলো হচ্ছে পণ্যের সাথে সম্পর্কিত। আর মূল্য হচ্ছে ছাড়, ছাড়, বাট্টা, তারপরে হচ্ছে মৌসুমী বাট্টা, মূল্য পরিশোধ, মূল্য পরিশোধের সুযোগ। আর প্রসারমূলক কার্যক্রম হচ্ছে বিজ্ঞাপন, প্রচার, প্রচার, এগুলো। জায়গা হচ্ছে আপনার এই এই আপনার জায়গা হচ্ছে কোথায় দিচ্ছে, আপনার স্থান সম্পর্কিত, কোন স্থানে পরিবহন করছে, কিভাবে পরিবহন করে দিচ্ছে, পরিবহন, এগুলোর সাথে আপনার সম্পর্কিত হচ্ছে জায়গার বিষয়টা। তাহলে যে নকশা, প্যাকেজিং, সেবা, এটা বিপণন মিশ্রণের পণ্যের সাথে জড়িত। কিসের সাথে? পণ্যের সাথে জড়িত। ওকে, ক্লাসের দিকে ফোকাস করেন, কথা না বলে ক্লাসের দিকে ফোকাস করেন। বাজারজাতকরণ মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে অবস্থান করে? এটা আপনাদের আগেই বলছি যে পণ্য, মূল্য, বন্টন এবং প্রসার, এই সবগুলো উপাদানের মাঝে থাকে কে? মাঝে থাকে হচ্ছে ভোক্তা। পণ্য, মূল্য, বন্টন, প্রসারের মাঝে কে থাকে? ভোক্তা। ভোক্তাকে কেন্দ্র করে আমাদের সবকিছু গড়ে ওঠে, ঠিক আছে? তারপর স্টার সম্ভাবনাময় ব্যবসায় এককগুলোর জন্য কোন ধরনের কৌশল গ্রহণ করা হয়? বলেন তো দেখি এটা। স্টার ব্যবসায় এককগুলোর জন্য কোন ধরনের কৌশল অবলম্বন করা হয়? স্টার যেটা, সেটা হচ্ছে আমাদের উচ্চ বাজার এবং উচ্চ বাজার বৃদ্ধির হার, উচ্চ শেয়ার দখলকারী। এজন্য হচ্ছে আমাদের কি করতে হবে? ইনক্রিজ মার্কেট শেয়ার, ইনক্রিজ মার্কেট শেয়ার।
এটা হচ্ছে বিল্ড, এটা হচ্ছে বিল্ড। আর যতটুকু প্রয়োজন প্রয়োজন ততটুকু বিনিয়োগ করা হচ্ছে হোল্ড। আর বিনিয়োগকৃত অর্থ দ্রুত তুলে নেওয়া হচ্ছে হারভেস্ট। ডাইভেস্ট হচ্ছে বন্ধ করে দেওয়া, যেমন ডক্সের ক্ষেত্রে করা হয় ডাইভেস্ট। ডাইভেস্ট ব্যবসাটাকে বাতিল করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। দীর্ঘমেয়াদী ফলাফল বিবেচনা না করে স্বল্প সময়ে কোন ব্যবসায় হতে যত সম্ভব নগদ টাকা তুলে নেওয়ার কৌশলকে কি বলা হয়? দীর্ঘমেয়াদী ফলাফল বিবেচনা না করে যত দ্রুত সম্ভব নগদ টাকা তুলে নেওয়া, এটা হচ্ছে হারভেস্ট। যত দ্রুত সম্ভব তুলে নেওয়া। আর হোল্ড হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু বিনিয়োগ করা, যতটুকু প্রয়োজন ততটুকু বিনিয়োগ। আর বিল্ড ইনক্রিজ মার্কেট শেয়ার, ডাইভেস্ট বাদ দিয়ে দেওয়া। এটা উত্তর কি হবে? হারভেস্ট। এটা উত্তর হবে কি? হারভেস্ট। তারপরে আসি আমরা, কোন কোম্পানি যখন তার বিক্রয়যোগ্য পণ্যের সংখ্যা কমাতে চায়, তখন ডাউন সাইজিং করতে হবে। যখন কমাতে চাবে, মানে বিক্রয়যোগ্য পণ্যের সংখ্যা কমানো, তখন হচ্ছে এটাকে ডাউন সাইজিং এর সাথে সম্পর্কিত। কিসের সাথে? ডাউন সাইজিং। এটা ডাউন সাইজিং এর সাথে সম্পর্কিত। নিচের কোনটি 4A এর অন্তর্ভুক্ত নয়? 4A এর কি কি আছে জানেন? অ্যাক্সেসিবিলিটি 4A, অ্যাফোর্ডেবিলিটি 4A, অ্যাক্সেসিবিলিটি 4A, আরেকটা আছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এটা একটা, এটা নাই। আর 4C কোনটা জানেন? 4C হচ্ছে আমাদের কাস্টমার সলিউশন, এটা কিন্তু আসছিল এবার। তারপরে হচ্ছে কাস্টমার কস্ট, স্থানের মধ্যে হচ্ছে কনভেনিয়েন্স, এরপরে হচ্ছে আমাদের কমিউনিকেশন। এই চারটা ধারণা দিয়েছিলেন। লাউথার বর্ন ধারণা দিয়েছেন। লাউথার বর্ন কে ধারণা দিয়েছেন? লাউথার বর্ন। লাউটার না টিয়া, লাউটার বর্ন। ওকে, এটা হচ্ছে 4C, এটা হচ্ছে 4A, আর 4P তো আগেই দেখাইছি। তাহলে এটা নাই আমাদের, অ্যাকাউন্টেবিলিটা নাই। আজানটা দিচ্ছি একটু 10 সেকেন্ড, 30 সেকেন্ড।
ওকে, তারপরে আসি আমরা, নিচের কোনটি শর্ট অ্যানালাইসিসের নেগেটিভ উপাদান? শর্ট অ্যানালাইসিস নেগেটিভ উপাদান হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের থ্রেট, আর একটা হচ্ছে উইকনেস, এই দুইটা। আর স্ট্রং হচ্ছে আমাদের পজিটিভ উপাদান হচ্ছে দুইটা, অপরচুনিটি সাজেস্টেড হচ্ছে পজিটিভ উপাদান, ঠিক আছে। ওকে, যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার লক্ষ্য ও ক্ষমতার মধ্যে ভারসাম্যের জন্য কৌশল উন্নয়ন করে, তাকে কি বলা হয়? লক্ষ্য আর ক্ষমতার মধ্যে ভারসাম্য জন্য কৌশল, কৌশল এইটাকে কি বলা হয়? মিশন পরিকল্পনা না, মূল্য পরিকল্পনা তাও না, কৌশলগত পরিকল্পনা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ব্যবসায়িক পোর্টফোলিও পরিকল্পনা। কোনটা হবে? কৌশলগত পরিকল্পনা। তারপরে আসি, একটি কোম্পানির মিশন স্টেটমেন্ট এর বিবৃতি হিসাবে কাজ করে কোনটা? যে কেন সেই প্রতিষ্ঠানটা গঠিত হয়েছে। যেমন আমাদের বিজনেস স্কোয়াডের মিশন কি? আমরা কোয়ালিটিফুল অ্যাডমিশনের সার্ভিস প্রোভাইড করা, আমাদের মানসম্মত ভর্তি পরীক্ষার্থীদের সেবা দেওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য। এটা হচ্ছে উদ্দেশ্যটা। মিশন স্টেটমেন্টের বিবৃতি হিসাবে কাজ করে হচ্ছে উদ্দেশ্য। কি উদ্দেশ্য? কেন তারা গঠিত হয়েছে, কেন তারা গঠিত হয়েছে, এইটা। নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়? টাকা পয়সার সাথে সম্পর্কিত নাই। মুদ্রাস্ফীতি, জলবায়ু, সঞ্চয়, বিনিয়োগ। মুদ্রাস্ফীতি, সঞ্চয়, বিনিয়োগ এগুলো হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিবেশের উপাদান। আর জলবায়ুটা মাঝখানে চলে আসছে, এটা প্রাকৃতিক পরিবেশের উপাদান। প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে জলবায়ু। ওকে, হ্যাঁ, এটা অনেকেই পারবেন, এটা সহজ ছিল। যারা একটু কঠিনে আসি, কোনটি বেস্টিক পরিবেশের উপাদান নয়? ব্যক্তি মানে হচ্ছে বেস্টিক, হ্যাঁ, বেস্টিক পরিবেশের উপাদান নয়। গ্রাহক, সরবরাহকারী, প্রতিযোগী, আরো আছে দেখেন। গ্রাহক বেস্টিক পরিবেশের উপাদান, সরবরাহকারী বেস্টিক পরিবেশের উপাদান, প্রতিযোগী বেস্টিক পরিবেশের উপাদান, আরো আছে মধ্যস্থ ব্যবসায়ী। তারপরে হচ্ছে আমাদের আর বেস্টিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে জনগোষ্ঠী, বেস্টিক পরিবেশের উপাদান হচ্ছে জনগোষ্ঠী, মধ্যস্থ মধ্যস্থ ব্যবসায়ী, প্রতিযোগী, সরবরাহকারী, গ্রাহক, আর একটা সরকারি সংস্থা, বিভিন্ন ধরনের সরকারি জনসংখ্যা। তাহলে এখানে আরেকটা তো উপাদান আছে, কোম্পানি। আমাদের টোটাল 6টা। এই 6টা উপাদান হচ্ছে বেস্টিক পরিবেশের উপাদান: মধ্যস্থ ব্যবসায়ী, জনগোষ্ঠী, কোম্পানি। কিন্তু জনসংখ্যাগত পরিবেশের উপাদান এইটা, তারপরে প্রযুক্তিগত, তারপরে হচ্ছে প্রাকৃতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, জনসংখ্যাগত, এইগুলো হচ্ছে আমাদের এই সামষ্টিক পরিবেশের অন্তর্ভুক্ত। উত্তর হবে কি? গ। তাহলে জনসংখ্যা, হ্যাঁ এটা। আর নিচের কোনটি বাজারজাতকরণ পরিবেশের অনিয়ন্ত্রণযোগ্য উপাদান? শুনেন, যেটা আমাদের বেস্টিক পরিবেশের উপাদান, একটা হচ্ছে আমাদের সামষ্টিক পরিবেশের উপাদান। বেস্টিক হচ্ছে মাইক্রো, মানে হচ্ছে ছোট, হচ্ছে ম্যাক্রো, মানে হচ্ছে বড়। বেস্টিক পরিবেশের উপাদান হচ্ছে নিয়ন্ত্রণ যোগ্য, সামষ্টিক পরিবেশের উপাদান হচ্ছে নিয়ন্ত্রণ অযোগ্য, ঠিক আছে।
ব্যষ্টিক পরিবেশের এটাকে আপনি এটা ব্যবসার উপর প্রত্যক্ষ প্রভাব সৃষ্টি করে, আর সামষ্টিক পরিবেশ আমাদের ব্যবসার ক্ষেত্রে পরোক্ষ প্রভাব সৃষ্টি করে। এগুলো উপাদানগুলো কোনগুলো? ওই যে একটু আগে দেখাইলাম, কোম্পানি, জনগোষ্ঠী, প্রতিযোগী, এরকম। আর এটার উপাদানগুলো হচ্ছে আপনার জনসংখ্যাগত আর বিভিন্ন ধরনের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, এগুলো। তাহলে অনিয়ন্ত্রণযোগ্য উপাদান, অনিয়ন্ত্রণযোগ্য মানে কি? এই যে সামষ্টিক পরিবেশের উপাদান। প্রতিযোগিতা না, ক্রেতা না, সরবরাহকারী না, প্রযুক্তিগত পরিবেশ আমাদের সামষ্টিক পরিবেশের উপাদান। প্রযুক্তিগত পরিবেশ কি? সামষ্টিক পরিবেশের উপাদান। এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা বলেন, তাহলে আমি সামনে আগে বাড়বো। এটা যদি ক্লিয়ার হয় তারপর আমি সামনে আগিয়ে যাব। উত্তরটা জানলেই হবে না, উত্তরটা কেন হচ্ছে এটা বিস্তারিত জানতে হবে। হ্যাঁ, ওকে, ভেরি গুড, একটু সময় দিন। বিদ্যালয়, হাসপাতাল, কারাগার কোন ধরনের বাজারের অংশ? শুনেন, বিদ্যালয়, হাসপাতাল, কারাগার এগুলো হচ্ছে আমাদের অমুনাফাভোগী প্রতিষ্ঠান, অলাভজনক। অমুনাফাভোগী যে অলাভজনক, অমুনাফাভোগী প্রতিষ্ঠান এরা পণ্য ক্রয় করে কেন? নিজেদের জন্য না, এরা পণ্য ক্রয় করে তাদের অন্যরা কি করবে? তারা ওই যে অন্যদের খাওয়ানোর জন্য মূলত, ঠিক আছে, সমাজের উন্নয়নমূলক কাজের জন্য। তো যেটা সরকারি বাজার, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মন্ত্রণালয়। যেটা প্রাতিষ্ঠানিক বাজার, এগুলো হচ্ছে আমাদের এগুলোর উদাহরণ, যেগুলো অমুনাফাভোগী অলাভজনক প্রতিষ্ঠান, আর যেগুলো হচ্ছে নিজেদের জন্য না বলতো ওই যে মানুষের জন্য ক্রয় করে ওইখানের। আর ব্যষ্টিক বাজার নাই, প্রাতিষ্ঠানিক বাজার তো বললাম। আর ভোক্তা বাজার হচ্ছে জনগণ, ভোক্তা বাজার সদস্য হচ্ছে জনগণ, সাধারণ জনগণ, সাধারণ জনগণ। তাই যে বিদ্যালয়, তারা যে আপনার তাদের যে বাজার, হাসপাতাল বা কারাগার, এরা কিন্তু নিজেদের জন্য কিনে না, এরা হচ্ছে আপনাদের ওই যে তাদের এখানে যে লোকগুলো থাকে তাদের খাওয়ানোর জন্য বা তাদের জন্য ক্রয় করে। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বাজার, অমুনাফাভোগী। এটা কোন বাজার হবে? অমুনাফাভোগী প্রাতিষ্ঠানিক বাজার। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। ক্লিয়ার বিষয়টা? আর এদের উদ্দেশ্য কি? মূলত সেবা দেওয়া, সেবা প্রদান। এই জন্য এটাকে বলা হয় কি? প্রাতিষ্ঠানিক বাজার। কোনটি সামষ্টিক? সামুক না সামষ্টিক? সামষ্টিক পরিবেশের উপাদান। প্রতিযোগী, গ্রাহক, সংস্কৃতি, মধ্যস্থ ব্যবসায়ী, জনগোষ্ঠী, এরা হচ্ছে আমাদের, এগুলো সব ব্যষ্টিক। আর এই যে সংস্কৃতি হচ্ছে আমাদের সামষ্টিক পরিবেশের উপাদান, আর বাকিগুলো হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদান। নিচের কোনটি মার্কেটিং এর সামষ্টিক, সামুক না সামষ্টিক পরিবেশের উপাদান নয়? জনসংখ্যাগত পরিবেশ, গ্রাহকগণ, সামষ্টিক পরিবেশের উপাদান নয়। তাহলে কোনটা? এটা সামষ্টিক পরিবেশ, এটা সামষ্টিক পরিবেশ, এটা সামষ্টিক পরিবেশ, এটা সামষ্টিক পরিবেশ, এটা না, এটা হচ্ছে ব্যষ্টিক।
ব্যষ্টিক পরিবেশের উপাদান হচ্ছে এটা। তাহলে উত্তর কোনটা হবে? গ্রাহকগণ। ক্রেতাদের ক্রয় ক্ষমতা একটা টাকা পয়সার সাথে সম্পর্কিত, টাকা পয়সা। বিপণনে কোন পরিবেশের উপাদান? টাকা পয়সার সাথে সম্পর্কিত হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। কি হবে? অর্থনৈতিক পরিবেশের উপাদান। টাকা পয়সার সাথে সম্পর্কিত কোন পরিবেশ? অর্থনৈতিক পরিবেশ। তারপর নিচের কোনটি মার্কেট এর নিয়ন্ত্রিত নয়, উপাদান নয়? মার্কেটের নিয়ন্ত্রিত উপাদান নয়। বাজারজাতকরণের নিয়ন্ত্রিত উপাদান। নিয়ন্ত্রিত উপাদান হচ্ছে আপনার কি জানো, ব্যষ্টিক পরিবেশের উপাদান, যেমন সরবরাহকারী, প্রতিযোগী, ক্রেতা। কিন্তু রাজনৈতিক শক্তি এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। ঠিক আছে? কেন নিয়ন্ত্রণ করতে পারবেন না? কারণ সামষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণ করা যায় না। গবেষণা ও উন্নয়ন কোন ধরনের সামষ্টিক পরিবেশের উপাদান? এটা বলেন আপনারা। গবেষণা ও উন্নয়ন কোন ধরনের সামষ্টিক পরিবেশের উপাদান, এটা আপনাদের বলতে হবে। জনসংখ্যাগত, প্রযুক্তিগত, রাজনৈতিক। ওকে, রাজনৈতিক। মোহাম্মদ ইউজারসিফ, রাজু চন্দ্র দুজন দিয়েছেন। ওকে, দুর্জয় সমী সেও বলছে। এর উত্তর হচ্ছে প্রযুক্তিগত, রাইট। কারণ গবেষণা করা এবং সেটা উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে আমাদের এই প্রযুক্তিগত পরিবেশের সাথে সম্পর্কিত। জান্নাত লিজা সেও বলছে। কোন ধরনের পরিবেশ পণ্য বিপণনে অসীম সুযোগ সৃষ্টি করে? কি করে? সৃষ্টি করে। কোন ধরনের পরিবেশ পণ্য বিপণনে অসীম সুযোগ সৃষ্টি করে? এটা হচ্ছে আমাদের প্রযুক্তিগত পরিবেশ। যদি আপনি ব্যবসায়ের ক্ষেত্রে এই প্রযুক্তিটাকে কাজে লাগাইতে পারেন, তাহলে আপনি পণ্য বিপণনে অনেক সুযোগ পাবেন, আপনার অডিয়েন্স অনেক বেড়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য প্রযুক্তিটা ব্যবসায় আপনি ব্যবহারের চেষ্টা করবেন। একটা ব্যবসা বাণিজ্য প্রযুক্তির ক্ষেত্রে যত এগিয়ে যায়, সে ব্যবসায়ের ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তা উত্তর হবে কি? প্রযুক্তি। কোন পরিবেশ মার্কেটিং এ প্রত্যক্ষভাবে প্রভাবিত করে? প্রত্যক্ষ। প্রযুক্তিগত পরিবেশ সামষ্টিক, গণসংখ্যা সামষ্টিক, এই ব্যষ্টিক পরিবেশ। এটা এখানে একটু মিস্টেক হয়েছে, এটা একটু মিস্টেক হয়েছে, ছয়টা নাই, এটা হচ্ছে ব্যষ্টিক, এটা হচ্ছে সামষ্টিক। তা উত্তরটা হবে কি? প্রত্যক্ষভাবে প্রভাবিত করে ব্যষ্টিক পরিবেশের উপাদান। ব্যষ্টিক পরিবেশের উপাদান প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। রাজনৈতিক পরিবেশ কিভাবে বিপণনকারীকে প্রভাবিত করে? যদি রাজনৈতিক পরিবেশটা দেশের জন্য অনুকূল হয়, তাহলে সেটা প্রভাবিত করতে পারবে। পণ্যদ্রব্যের দাম হ্রাস বা বৃদ্ধি করে না, প্রতিযোগিতার সংখ্যা হ্রাস বিকরণের মাধ্যমে না, কোনোটাই নয়। এই যে এটা বিপণন বান্ধব পরিবেশ সৃষ্টি, বিপণন বান্ধব পরিবেশ সৃষ্টি করে। হ্যাঁ, বিপণন বান্ধব পরিবেশ সৃষ্টি করে, বিপণন বান্ধব পরিবেশ সৃষ্টি করে। ওকে, কোন পরিবেশকে বিশ্লেষণ করলে একজন বিপণনকারী ব্যবসায়ের সফল মানে সবল ও দুর্বল দিক সহজেই চিহ্নিত করতে পারে? কোন পরিবেশ বিশ্লেষণ করলে? যেগুলো প্রত্যক্ষ প্রভাব সৃষ্টি করে, যেগুলো প্রত্যক্ষ প্রভাব সৃষ্টি করে। যেমন হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো, ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো
এরা তো পরোক্ষ চেষ্টা করে, এগুলো হবে না। অর্থাৎ ব্যষ্টিক প্রভাব আপনার কি করবে, ব্যবসাটাকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। এর উত্তর হবে কি ব্যষ্টিক। ব্যষ্টিক অর্থনৈতিক পরিবেশ পরোক্ষভাবে, কারণ সামষ্টিক। অর্থনৈতিক পরিবেশ হচ্ছে সামষ্টিক পরিবেশ, এই জন্য এটা পরোক্ষভাবে ব্যবসাটাকে প্রভাবিত করে, পরোক্ষভাবে। হ্যাঁ, বিশুদ্ধ খাদ্য সরবরাহ আইন, ওজন ও পরিবেশ বিষয়ক অধ্যাদেশ আইন, সব ধরনের আইন রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত, কারণ এখানে আইনগত পরিবেশ নাই। ব্যষ্টিক পরিবেশের মধ্যে, সামষ্টিক পরিবেশের মধ্যে আইনগত পরিবেশ নাই, এই জন্য রাজনৈতিক, রাজনৈতিকটাকেই আইন বলা হবে, রাজনৈতিক আইন, যা রাজনৈতিক হবে। হ্যাঁ, এই জন্য, কারণ আইনগুলো রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। যে সকল কর্মচারী ম্যানুয়াল বা ফিজিক্যাল কাজ করে তাদেরকে কি বলে? যারা হচ্ছে প্রশাসনিক কাজ করে তারা হচ্ছে হোয়াইট কলার ওয়ার্কার। যারা হচ্ছে আপনাদের মানে উৎপাদন রিলেটেড কাজ করে, ম্যানুয়াল বা শারীরিক, তারা হচ্ছে আমাদের ব্লু ব্লু কলার ওয়ার্কার। যারা হচ্ছে বিক্রয় রিলেটেড কাজ করে, বিক্রয় সংক্রান্ত, তারা হচ্ছে আমাদের এই কি যেন পিঙ্ক, এই তিনটা। হ্যাঁ, পিঙ্ক কলার ওয়ার্কার, উৎপাদন ও শারীরিক কাজের সাথে সম্পর্কিত ব্লু কলার ওয়ার্কার, প্রশাসনিক কাজ করে যারা হোয়াইট কলার ওয়ার্কার। মাথায় থাকবে তো এই তিনটা। পরিবেশের উপাদানগুলো বিপণনের জন্য কি হুমকি সৃষ্টি করে, রাইট। সুযোগ সৃষ্টি করে, তাও সত্য। সামর্থ্য সৃষ্টি করে, তাও সত্য। সবগুলোই হুমকি সৃষ্টি করে তাদের জন্য, সুযোগ সৃষ্টি করে, সামর্থ্য সৃষ্টি করে, সবগুলোই রাইট। উত্তর কি হবে? সবগুলোই সত্য। আর বেশি না, আমাদের অল্প কয়েকটা আছে, তারপরে শেষ হয়ে যাবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, লাস্ট দিকে মনোযোগটা হারাবেন না। নিম্নের কোনটি একটি কোম্পানির উদ্দেশ্য অর্জনের সামর্থ্যের উপর প্রকৃত ও সম্ভাব্যভাবে প্রভাব বিস্তার করতে পারে? উদ্দেশ্য অর্জনের সামর্থ্যের উপর প্রকৃত ও সম্ভাব্যভাবে প্রভাব বিস্তার করতে পারে, এটা হচ্ছে একদম সম্ভাব্য প্রভাব বিস্তার করে জনগোষ্ঠী। তারা তারা একবারে সরাসরি প্রভাব বিস্তার করতে পারে। যেন আপনাদের শিক্ষার্থী যারা, তারা আমাদের উপর সরাসরি প্রভাব বিস্তার করতে পারবেন। ঠিক আছে, প্রভাব বিস্তার করে কারা? জনগোষ্ঠীরা। ইংরেজি মাইক্রো শব্দের বাংলা প্রতিশব্দ কি? মাইক্রো। মাইক্রো শব্দ হচ্ছে ব্যষ্টিক, আর ম্যাক্রো হচ্ছে সামষ্টিক। ম্যাক্রো, সামষ্টিক, এগুলো তো আগেও দেখাইছি, তাও ডাবল ডাবল করে দেখাচ্ছি যেন ভুল না হয় কোনোদিন। নিচের কোনটি বিপণনের কাজ নয়? বিক্রয় করা, অর্থায়ন করা, পণ্য ব্যবস্থাপনা করা, কর্মী সন্তুষ্ট। তা কোনটা হবে? কর্মী সন্তুষ্ট, কারণ এটা হচ্ছে আমাদের কাস্টমার সন্তুষ্ট করা বিপণনের কাজ, ভোক্তা সন্তুষ্ট করা বিপণনের কাজ, কর্মী সন্তুষ্ট করা না। পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য অপরিহার্য কোনটি? পণ্য উৎপাদন আর বিক্রয়ের জন্য অপরিহার্য কোনটা করা লাগবেই? আন্তর্জাতিক সরবরাহ, না, না করলেও হবে। বাজার তথ্য, রাইট, অপরিহার্য উপাদান। স্থানীয় চাহিদা না, চুক্তি না, বাজার তথ্য, এটা হচ্ছে আমাদের অপরিহার্য উপাদান, এটা লাগবে পণ্য উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে, এটা লাগবেই। নিচের কোনটি বন্টন সংক্রান্ত কাজ? বন্টন,
বন্টন রিলেটেড কাজ কি কি আমি বলছি। এই তিনটা। আর বিনিময় সংক্রান্ত কাজ, ক্রয় বিক্রয়, আর বাকিগুলো সহায়ক কাজ। হ্যাঁ, বন্টন সংক্রান্ত কাজ হচ্ছে গুদামজাতকরণ, পরিবহন, মরুকীকরণ এগুলো। আর বিনিময় সংক্রান্ত কাজ ক্রয় বিক্রয়। তার উত্তর কোনটা হবে? মরুকীকরণ। এটা হচ্ছে বিনিময় সংক্রান্ত কাজ। এটা সহায়ক কাজ, সহায়ক কাজ, সহায়ক কাজ। এটা বিজ্ঞাপন রিলেটেড কাজ, প্রমোশনাল কাজ। নিম্নের কোনটি বাজারজাতকরণের সহায়ক কাজ? সহায়ক কাজ, বন্টন রিলেটেড কাজ, বন্টন রিলেটেড কাজ, বন্টন রিলেটেড কাজ। আর বিক্রয় হচ্ছে বিনিময় রিলেটেড কাজ। তাহলে মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ এটা হচ্ছে আমাদের সহায়ক কাজ, যেটা হচ্ছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। বুঝতে পেরেছেন? তারপর যখন একটি আমদানিকারক দেশ একটি নির্দিষ্ট পণ্যের কতটা গ্রহণ করবে তা নির্ধারণ করে দেয়, তাকে কি বলে? মানে বাংলাদেশ কতটুকু পণ্য, কত পরিমাণ পণ্য আমদানি করতে পারবে, কত পরিমাণ পণ্য রপ্তানি করতে পারবে, সরকার কর্তৃক ফিক্স করে দেওয়া আছে। এটা হচ্ছে কোটা। আমদানি রপ্তানির পরিমাণ, আমদানি রপ্তানির পরিমাণ এটা কোটার সাহায্যে ফিক্স করে দেওয়া আছে। হ্যাঁ, কোটা। যে কোনো বিপণন কার্যাবলীর প্রধান উদ্দেশ্য কি? এই যে বিপণন কার্যাবলী, বিনিময় সংক্রান্ত, বন্টন সংক্রান্ত, সহায়ক কার্যাবলী, প্রসারমূলক কার্যাবলী কেন করা হয়? সব কিছুর উদ্দেশ্য হচ্ছে বিক্রয় বাড়ানো, বিক্রয় বৃদ্ধি। বিক্রয় বৃদ্ধির একটা চেষ্টা করা। নিচের কোনটি প্যাকেজিং এর কাজ নয়, মানে মরুকীকরণের কাজ নয়? পণ্যের সুরক্ষা মরুকীকরণের কাজ, তথ্য প্রদান মরুকীকরণের কাজ, স্টোরেজ সেবা প্রদান মরুকীকরণের কাজ। পণ্যের দাম কমানো এটা মরুকীকরণের কাজ না। পণ্যের দাম কমানোটা মরুকীকরণের সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছেন এটা? ওকে। তারপর ওয়ারেন্টি, গ্যারান্টি। ওয়ারেন্টি, হ্যাঁ, এটা হচ্ছে গ্যারান্টি। হোম ডেলিভারি, সংস্থাপন ইত্যাদি বিপণনের কোন কাজ? বিজ্ঞাপন না, পরিবহন না, গুদামজাতকরণ না, বিক্রয় সেবা প্রদান। জানা বলে না সার্ভিস ঠিক করে দিব 6 মাসের পরেও, 1 বছর পরেও, 10 বছরের গ্যারান্টি। এগুলো হচ্ছে বিক্রয়ত সেবা দেওয়া। কি দেওয়া? বিক্রয়ত সেবা। বন্ডেড ওয়্যার হাউস বলতে কি বোঝায়? ওয়্যার হাউস 3 ধরনের: প্রাইভেট, পাবলিক, বন্ডেড। প্রাইভেট হচ্ছে ভিতরে থাকে রুমের, আপনার প্রাইভেট হচ্ছে ভিতরে কি নিজস্ব, এটা হচ্ছে সরকারি। এটা হচ্ছে আমাদের ওই যে
ইয়ে সাথে থাকবে না। বন্ডের অর্থ হচ্ছে তোমাদের যে শুল্ক না দেওয়া পর্যন্ত, শুল্ক আরোপের পূর্ব পর্যন্ত যেখানে সংরক্ষণ করে রাখবে বন্দরে, এটা বন্দরে সংরক্ষণ করে রাখে, শুল্ক আরোপ পূর্ব গুদাম। ঠিক আছে, এই তিন ধরনের আমাদের ওয়্যার হাউস আছে। এটা কি হবে? বন্ডেড ওয়্যার হাউস হচ্ছে শুল্ক আদায় পূর্ব গুদাম। আশা করি বুঝতে পেরেছেন। পণ্য বন্টনে স্থানগত উপযোগ, এটা বলা লাগবে না। পরিবহন। কোনটি বাজারজাতকরণের আওতাভুক্ত নয়? তথ্য সংগ্রহ, ঝুঁকি গ্রহণ, মৌখিকরণ, এগুলো আওতাভুক্ত, কিন্তু মান নিয়ন্ত্রণ করা মান ব্যবস্থাপনার কাজ। এই যে মান নিয়ন্ত্রণ করা মান ব্যবস্থাপনার কাজ, কিন্তু এইগুলো তথ্য সংগ্রহ, ঝুঁকি গ্রহণ, মৌখিকরণ, এগুলো বাজারজাতকরণের আওতাভুক্ত। বিভিন্ন দ্রব্যের মৌলিক মানের সীমাকে কি বলা হয়? সীমা মানে মান নির্ধারণ, এগুলো হচ্ছে প্রমিতকরণ। এটা হচ্ছে মানসিক কাজ, প্রমিতকরণ মানসিক কাজ, আর পর্যায়িতকরণ শারীরিক কাজ। এটা হচ্ছে বিভিন্ন ভাগে বিভক্ত করা, আর প্রমিতকরণ হচ্ছে মান নির্ধারণ করা। প্রমিতকরণ হলো পণ্যের মান নির্ধারণ, মান নির্ধারণ, পণ্যের মান নির্ধারণ। ধরেন পণ্যের রং, আকার, গুণাগুণ অনুযায়ী মান নির্ধারণ করা। আর পর্যায়িতকরণ হচ্ছে কি? বিভিন্ন ভাগে সাজানো। বাজারজাতকরণের কাজ নয়, উৎপাদন করা বাজারজাতকরণের কাজ নয়। ক্রয়, বিক্রয়, পরিবহন, এগুলো বাজারজাতকরণের কাজ। এগুলো একটু সহজ এমসিকিউ না? এই অধ্যায় থেকে আসলে সবাই একটু ভালো করবেন আশা করি। নিচের কোনটি শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি? এরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলা, এইসব অধ্যায়ের এমসিকিউ। আয় ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, পেশা ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, উপলক্ষ ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, আর প্রযুক্তি শিল্প তাদের অবস্থান, এগুলো হচ্ছে আমাদের শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি। বাজার দুই ধরনের, ভোক্তা বাজার, শিল্প বাজার। এই আয় হচ্ছে জনসংখ্যা ভিত্তিক, জনসংখ্যা ভিত্তিক, আর উপলক্ষ আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। নিচের কোনটি ফলপ্রসূ বাজার বিভক্তিকরণের পূর্ব শর্ত নয়? পূর্ব শর্ত আছে কয়টা? 5টি। পরিমাপযোগ্য, প্রবেশযোগ্য, পর্যাপ্ত, পৃথকীকরণ। পৃথকীকরণ, কার্যোপযোগী। তাহলে বাজারে অবস্থান গ্রহণ এটা বাজারজাতকরণ বিভক্তিকরণের পূর্ব শর্ত নয়, এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করা লাগবে। স্টুডেন্ট অনেক কমে যাবেন, স্টুডেন্ট একজন থাকুক, এটা কোনো বিষয় না। ক্লাস করতে হবে সবাই। তো স্টুডেন্ট যদি সবাই থাকে তা সবাই তো ভার্সিটিতে চান্স পেয়ে যাবে, তা সবাই তো ভার্সিটিতে চান্স পেয়ে যেত। স্টুডেন্ট তো সবাই থাকবে না, এটাই তো নিয়ম। এখন যেমন কমছে, অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরে অনেকে কমে যাবে, এটাই তো স্বাভাবিক। সবাই তো আর থাকবে না। হ্যাঁ, আর 16-17টা আছে, আর 16-17টা আছে। তারপরে নিচের কোনটি ব্যবসা বাজারের ক্রয় অবস্থার ধরন নয়? প্রথম হচ্ছে একটা নতুন ক্রয়, নতুন ক্রয় মানে প্রথমবারের মতো ক্রয় করছে। তারপর হচ্ছে সরাসরি পুনঃক্রয়, কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি পুনরায় ক্রয় করেছে। তারপরে 3 নম্বরটা হচ্ছে আপনার সংশোধিত পুনঃক্রয়, একটু সংশোধন করে তারপর পুনঃক্রয় করছে, সংশোধিত পুনঃক্রয়। এই তিনটা।
সরাসরি পুনঃক্রয়, সংশোধন করে পুনঃক্রয়, প্রথমবারের মতো ক্রয়। ঘন ঘন ক্রয় এটা নাই, ঘন ঘন ক্রয় এটা আমাদের নেই। নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের আচরণগত ভিত্তি? আচরণগত কিছু ভিত্তি আছে, সেগুলো হচ্ছে আমাদের এই উপলক্ষ, তারপরে হচ্ছে ব্যবহারের হার, পণ্যের প্রতি মনোভাব। শিক্ষা, এটা হচ্ছে জনসংখ্যাগত বিভক্তিকরণ। পেশা, জনসংখ্যাগত বিভক্তিকরণ। জীবন ধাঁচ, এটা হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। আনুগত্য, আচরণগত বিভক্তিকরণ। আনুগত্য কি হবে? আনুগত্য। তারপরে দেখেন নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক চলক? মনস্তাত্ত্বিক কি কি আছে দেখেন। জীবন ধাঁচ, সামাজিক শ্রেণী, আর জীবন ধাঁচ, সামাজিক শ্রেণী আর ব্যক্তিত্ব, এই তিনটা। হ্যাঁ, এই তিনটা হচ্ছে আমাদের, এই তিনটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। ঠিক আছে, তাহলে এই জীবন ধাঁচটা উত্তর সঠিক। ক্রয় উপলক্ষ, ব্যবহারের হার, এই দুটো হচ্ছে আমাদের আচরণ ভিত্তিক, আর আয় হচ্ছে জনসংখ্যা ভিত্তিক। ওকে, তারপর স্বীকৃত বিভক্তিকরণের স্বীকৃত ভিত্তি নয়। নিচে কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের স্বীকৃত ভিত্তি নয়? সম্ভবত সাইকোলজি নাকি জনসংখ্যাগত, মনস্তাত্ত্বিক, প্রতিযোগিতামূলক অবস্থান। মানে কোনো ভিত্তির মধ্যে পড়ে না। চারটা বিভক্তিকরণ আছে না, জনসংখ্যা বিভক্তিকরণ, ভৌগোলিক বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, কিন্তু এই ধরনের কোনো বিভক্তিকরণ নাই। আরেকটা বিভক্তিকরণ কি? এই আচরণ ভিত্তিক বিভক্তিকরণ, চারটা আছে। আচরণ, ওই ধরনের কোনো বিভক্তিকরণ নাই, প্রতিযোগিতামূলক অবস্থান নাই। নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের আচরণগত দিক? আচরণগত দিক কোনটা? পেশা, জনসংখ্যা, শিক্ষা, জনসংখ্যাগত, আনুগত্য, আর জীবন ধাঁচ, এটা হচ্ছে ব্যক্তিত্ব, মনস্তাত্ত্বিক। আর আনুগত্য হচ্ছে আচরণ দিক। আনুগত্য আচরণের দিক। কি কি আচরণগত দিক দেখেন? আনুগত্য, উপলক্ষ, ব্যবহারের হার, ব্যবহারের হার, আনুগত্য, উপলক্ষ, ব্যবহারের হার, পণ্যের প্রতি মনোভাব, এগুলো এগুলো হচ্ছে আমাদের আচরণগত দিক। নিম্নের কোনটি জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণের উপাদান নয়? জীবন ধাঁচ, পেশা, শিক্ষা, বয়স, এই তিনটাই জনসংখ্যা ভিত্তিক, আর জীবন ধাঁচ হচ্ছে মনস্তাত্ত্বিক। মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের অন্তর্ভুক্ত। এটা কি হবে? মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ জীবন ধাঁচ। উত্তরটা কি হবে? জীবন ধাঁচ। নিচের কোন সামাজিক উপাদানটি, সামাজিক উপাদান ভোক্তার ক্রয় আচরণে প্রভাব বিস্তার করে? সামাজিক, সংস্কৃত, সামাজিক শ্রেণী, সংস্কৃতি, এই তিনটা হচ্ছে সাংস্কৃতিক, সাংস্কৃতিক উপাদান। নির্দেশক দল, এটা হচ্ছে সামাজিক। নির্দেশক দল, তারপর হচ্ছে মর্যাদা, পরিবার, পরিবার, এই তিনটা হচ্ছে কি? সামাজিক। নির্দেশক দল, পরিবার, মর্যাদা, সামাজিক। ঠিক আছে, আর জীবন হচ্ছে ব্যক্তি, এটা হচ্ছে ব্যক্তিগত। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের কি? সাংস্কৃতিক উপাদান। আর এই নির্দেশক দল, তারপর হচ্ছে পরিবার, মর্যাদা, সামাজিক উপাদান। আর আছে আচরণগত বাজার বিভক্তিকরণের ভিত্তি কোনটা? এবার আপনারা বলেন, এটা আপনারা বলেন। আচরণ ভিত্তিক বিভক্তিকরণের উপাদান: জীবন ধাঁচ, ব্যক্তিত্ব, পেশা, সামাজিক শ্রেণী, উপলক্ষ। এটা আপনারা বলেন। অনেকক্ষণ তো আমি বললাম, এটা আপনারা বলেন এবার।
আর 5-6টা আছে, সমস্যা নাই। এস আচরণ, জীবন ধাঁচ, সামাজিক শ্রেণী, ব্যক্তিত্ব, এই তিনটা হচ্ছে মনস্তাত্ত্বিক। পেশা জনসংখ্যা ভিত্তিক, উপলক্ষ আচরণ ভিত্তিক। তা উত্তর হবে কোনটা? এইটা। এটা কি হবে বলেন তো দেখি? বাজারে প্রবেশের জন্য এক বা একাধিক মার্কেট সেগমেন্টকে নির্বাচন করার প্রক্রিয়াকে কি বলে? এটা অনেকেই ভুল করবেন। এটা হচ্ছে যেমন আপনাদের যত অ্যাডমিশন শিক্ষার্থী আছে, এটাকে আমরা 3 ভাগে ভাগ করলাম বা 4 ভাগে ভাগ করলাম। আর্টস, কমার্স, সায়েন্স, আর একটা যাবে অ্যাব্রোড, বিদেশে যাবে। তো এর মধ্যে আমরা এই যে বিভিন্ন ভাগে ভাগ করলাম না, এটা হচ্ছে আমাদের সেগমেন্ট করা, সেগমেন্ট। এর মধ্যে আমরা এটাকে গ্রহণ করলাম, আমরা এটাকে পড়াবো, এটাকে আমরা টার্গেট করলাম, এটাকে বলা হয় টার্গেট। টার্গেট, ঠিক আছে। প্রথমত আমি সেগমেন্ট করছি, বিভিন্ন ভাগে ভাগ করছি, আর্টস, কমার্স, সায়েন্স, অ্যাব্রোড যাবে। আর তাদের মধ্যে থেকে যেটা আমরা সিলেক্ট করছি সেটা হচ্ছে আমাদের টার্গেট, মার্কেট টার্গেটিং, এই যেটা, ঠিক আছে, মার্কেট টার্গেটিং। তো উত্তর কি হবে? মার্কেট টার্গেটিং। নিচের কোনটি একই জাতীয় প্রয়োজন ও আকাঙ্ক্ষা আছে এমন একদল ক্রেতা নিয়ে গঠিত? যেমন কমার্সের চাহিদা একই, তারা অ্যাকাউন্টিং করবে, ম্যানেজমেন্ট করবে, বাংলা ইংলিশ তো করবে। এগুলো হচ্ছে আমাদের বাজার সেগমেন্ট। বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে বাজার সেগমেন্ট। সেগমেন্ট করেছে, বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি? 4টা ভিত্তি আছে। ভোক্তা বাজারের বিভক্তিকরণের ভিত্তি, কোম্পানির আকার, না এটা শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি। প্রযুক্তি, শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি। ক্রয় পদ্ধতি, শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি। আর শিক্ষা, এটা হচ্ছে জনসংখ্যা ভিত্তিক, জনসংখ্যাগত ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি। তার উত্তর হবে শিক্ষা। আর বাকি 3টা হচ্ছে শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি। বাজারকে কয়েকটি সমজাতীয় দলে ভাগ করাকে কি বলা হয়? ওইটাই বিভক্তি করা, বিভিন্ন ভাগে বিভক্তি করা। এটা হচ্ছে বাজারকে কয়েকটি সমজাতীয় দলে ভাগ করা, বিভক্তিকরণ। ওই একটু আগে দেখাইছিলাম, অ্যাডমিশন শিক্ষার্থী 3 ভাগে ভাগ করছি সমভাগে, সায়েন্স, কমার্স, আর্টস। আর আমরা এটা হচ্ছে বিভক্তি করা, সেগমেন্ট, বিভক্তিকরণ। আর এটা হচ্ছে আমরা গ্রহণ করছি, এটা হচ্ছে টার্গেট। টার্গেট, এটা হচ্ছে বিভক্তিকরণ। ওকে। নিচের কোনটি ব্যবসায় বাজারের বৈশিষ্ট্য নয়? ব্যবসা বাজারের বৈশিষ্ট্য নয়। ব্যবসা বাজারের বৈশিষ্ট্য কি কি? অস্থায়ী চাহিদা, জটিল ক্রয়, অর্জিত চাহিদা। আর বৃহৎ ক্রেতা হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি হচ্ছে বৃহৎ ক্রেতা। ভোক্তা বাজার এটা হচ্ছে বৃহৎ ক্রেতা থাকে। আর এইগুলো হচ্ছে শিল্প বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য, শিল্প বাজারের বৈশিষ্ট্য এগুলো।
নিচের কোনটি ক্রেতার মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য নয়? পেশনা মনস্তাত্ত্বিক, তারপর হচ্ছে আমাদের ব্যক্তিত্ব মনস্তাত্ত্বিক, শিক্ষণ মনস্তাত্ত্বিক, সামাজিক ভূমিকা, এটা না। সামাজিক ভূমিকা এটা মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের মধ্যে অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, ওকে। উচ্চ শিক্ষা, উচ্চ শিক্ষা বা শিক্ষা যেটাই বলো, সেটা হচ্ছে জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ, জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ। ঠিক আছে, উচ্চ শিক্ষা বা শিক্ষা। বাজার বিভক্তিকরণের ধারণা কাদের বিভক্তি করে? এটা ক্রেতাদেরকে বিভক্ত করে। যেমন সায়েন্সের স্টুডেন্ট আলাদা, কমার্সের স্টুডেন্ট আলাদা, আর্টসের স্টুডেন্ট আলাদা, শিক্ষার্থীদের বিভক্ত করে। একইভাবে বাজার বিভক্তিকরণ ক্রেতাদেরকে বিভিন্ন ভাগে বিভক্তি করে। বাজার বিভক্তিকরণ কাদের? ক্রেতাদের বিভিন্ন ভাগে বিভক্ত করে। শেষ। নিচে কোন বাজারে ক্রেতার সংখ্যা সবচেয়ে বেশি? অবশ্যই ভোক্তা বাজারে। ঠিক আছে, তাহলে মার্কেট টার্গেটিং, বাজার, আবার বাজার সেগমেন্ট, তারপরে হচ্ছে ভোক্তা বাজার। আজ ভোক্তা বাজারে বিভিন্ন ধরনের যে বিভক্তিকরণের ভিত্তি ক্লিয়ার হয়েছে কি? এবার বলেন 10টার কম ভুল হয়েছে কার? দেখি একটু কেউ আছে কিনা 10টার কম। দশটির কম কারো ভুল হয়েছে কি? অনেক কঠিন কঠিন এমসিকিউ ছিল। টেন প্লাস রূপক 5টা ভুল হয়েছে, 12টা। হাসিব বলতেছে, ফয়সাল বলতেছে 5টা ভুল হয়েছে, হাসিব বলতেছে তার 14-15টা ভুল হয়েছে। সমস্যা নেই, পারা প্রশ্ন এরকমই অনেক সময় ভুল হয়ে যায়, অ্যাডমিশন সময় যেটা ভুল না হয়। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকেন। সাকির বলতেছে, শাকির 10 থেকে 12টা, জান্নাত একটা, লিজা 5টা ভুল হয়েছে, ভেরি গুড। শাকির বলছে 10 থেকে 12টা ভুল হয়েছে, তাও হবে, সমস্যা নাই। প্রথম অধ্যায়ে তো কোনো ভুল হয় না, লাস্টে অনেক ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, শান্ত মন্ডল 14টা ভুল হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, আপনারা একটু কষ্ট করবেন, যা পড়াইছি এটা আরেকবার রিভিউ করে রাখবেন, তাহলে আর মার্কেটিং এর এই অধ্যায়গুলো নিয়ে সমস্যা হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকেন। 94টা হয়েছে, 12টা ভুল হয়েছে। মার্কেটিং কিভাবে রিভিশন করবো? এই যে এখন যেভাবে পড়াচ্ছি এগুলো রিভিশন করে ফেলেন, তাহলেই তো হয়ে যায়।